আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আলিফ মোহাম্মদপুর থেকে বলছি। এটা আমার এক নানার কাছ থেকে শোনা ঘটনা। আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা। ওনাদের গ্রামে লোকমুখে শোনা এক কাফন চোরের ঘটনা। তার নাম ছিল কামাল। ওনাদের গ্রামে এই কামাল লাশ থেকে কাফন চুরি করত। কেউ মারা গেলে তার ৫-৬ দিন পরে তার এক বন্ধুকে নিয়ে কবর খুঁড়ে লাশ থেকে কাফন চুরি করত এবং সেটা আবার বিক্রি করে দিত। আমি জানি না কিভাবে সে এরকম কাজ করত। এই কাফন চুরি করতে গিয়ে সে বিভিন্ন কিছুর সম্মুখীন হতো। তার মনে হতো কবর থেকে তার কোনো মানুষের কণ্ঠে তার নাম ধরে ডাকত। আবার অনেককে সে কবরে বসে থাকতে দেখত। প্রথমে তার প্রচন্ড ভয় লাগত, পরবর্তীতে অভ্যস্ত হয়ে গেছে, তাই সে কাফন নিয়ে আসতে আর ভয় পেত না। এভাবেই তার দিন চলছিল। তবে একদিন কামালের সাথে এক হিন্দু তান্ত্রিকের পরিচয় হয়। তান্ত্রিক আগে থেকেই এখানে একটা লাল সাইন দিয়ে রেখেছে যাতে বুঝতে পারে কামাল তো এখন কবর খুঁড়ে নিচে নামা লাগবে। কামাল তার বন্ধুকে বলে, আমার ভালো লাগছে না, তুই নামবি, আমি আর কিছুই করব না। যে কথা সেই কাজ। কবর খুঁড়ে তারা অবাক হয়ে যায়। দেখে যে এক কবরে ২ কাফনে মোড়ানো লাশ, অর্থাৎ ২টি লাশ। এরকম আগে কখনো দেখেনি তারা। আর মনে হচ্ছে কবর থেকে আজকে কবর দেয়া হয়েছে। আতরের ঘ্রাণ, লাশ দেখে মনে হচ্ছে যে কবরটা একেবারেই নতুন, কিন্তু তান্ত্রিক বলে দিয়েছিল যে এটা ৮-৯ বছর আগে কবর দেয়া হয়েছে এবং এটা একজন হুজুরের লাশ। এরপর তার বন্ধু কোনটা তান্ত্রিক বলেছে সেটা দেখার জন্য প্রথম কাফন খুলে এবং খুলে দেখে যে তার নিজের লাশ সেখানে। এটা দেখে তারা দুইজনই অবাক হয় এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। দুইজনই স্পষ্ট দেখছে যে এটা তার বন্ধুর লাশ। এটা দেখে তারা তাড়াতাড়ি কাপড় দিয়ে লাশের মুখ বন্ধ করে পাশের কাফন খুলে এবং দেখে সেই ইমামের লাশ, যিনি মানা করেছিলেন ওনার লাশের কাছেও না যেতে। এবার কামাল অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তার বন্ধু ভয় না পেয়ে লাশের মাথা কাটতে যখনই যায় তখন শোয়া অবস্থায় ইমামের লাশের চোখ খুলে যায় এবং খপ করে বন্ধুর হাত ধরে জোরে ধরে ফেলে এবং অবস্থায় বলে যে, তোদেরকে না বলেছি আমার লাশ থেকে কিছু না নিতে, তাও তোরা এসছিস। এই বলে তার বন্ধুকে একটা টান দিয়ে সেই কাফনে শুইয়ে ফেলে। তার বন্ধু চিৎকার করে, কিন্তু কামাল এসব দেখে প্রচন্ড ভয় পায় এবং তার বন্ধুকে ফেলেই দৌড় দিয়ে সে পালিয়ে আসে। ঘরে এসে সে কাউকে কিছু না বলে ঘুমিয়ে যায়। এরপর ৩-৪ দিন ঘর থেকে বের হয় না এবং খুব অসুস্থ থাকে। পরবর্তীতে সুস্থ হলে সে ওই জায়গায় যায় কাহিনীটা জানতে এবং তার বন্ধুর অবস্থা জানতে। আশেপাশের মানুষ থেকে সে জানতে পারে যে সে পালিয়ে আসার পর ফজরের সময় মানুষ এক কবরে ২টা লাশ দেখে। তারা তার বন্ধুর লাশকে গোসল জানাজা দিয়ে সেই আরেকটা কাফনে মুড়িয়ে ইমাম সাহেবের সাথে কবর দিয়ে দেয়। সে এটা শুনে খুব অবাক হয় এবং কষ্ট পায়। এই ঘটনা গোপনই রাখে। এভাবে ২-৩ দিন পর কামাল তার বন্ধুকে স্বপ্নে দেখতে পায়। দেখে যে তার বন্ধু খুব সুন্দর পোশাক পরিহিত, আতরের ঘ্রাণ তার থেকে আসছে, মুখ খুব উজ্জ্বল এবং হাসি মাখা। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে যে, কিরে তুই এত ভালো আছিস কিভাবে? তুই তো খারাপ কাজ করতি। তার বন্ধু হাসি মুখে বলে যে, আমি না হয় খারাপ ছিলাম, খারাপ কাজ করতাম, কিন্তু আমি যার সাথে সমাহিত আছি উনি তো নেক বান্দা এবং ভালো মানুষ। ওনার বদৌলতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তুই সব কাজ ছেড়ে দে, ভালো হবে। এই স্বপ্ন দেখে সে আর এই কাজ করে না
পরে সেই পেশা ছেড়ে ভ্যান চালক হয়ে যায়, অর্থাৎ কামাল ভ্যান চালক হয়ে যায় এবং রাতারাতি তার অর্থনৈতিক অবস্থাও ভালো হয়ে যায় এবং সে ভালো থাকে। পরবর্তীতে সে ওই তান্ত্রিকের খোঁজ নিয়ে জানতে পারে যে সেই তান্ত্রিক একদিন তার বাসার বাথরুমে যায়। পরে বাথরুম থেকে তার চিৎকার শুনে তার চেলারা বাথরুমের দরজা ভেঙে দেখে তার আলখাল্লা তাবিজ বাথরুমে পড়ে আছে। তারা বুঝতে পারে যে তাকে বাথরুম থেকে টেনে হিঁচড়ে নিচে নেওয়া হয়ে গেছে। তারা বুঝতে পারে এটা কোনো জিনের কাজ। এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করব, স্টোরিটি বড়ই অদ্ভুত এবং আমার কাছে খুবই আজব একটি স্টোরি মনে হয়েছে। স্টোরিটির সময়কাল 1965 সাল। যার সঙ্গে ঘটেছে ওনার বাড়ি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায়। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে চাননি। কেন নামটি প্রকাশ করতে চাননি আপনারা পুরো স্টোরিটি শুনলে বুঝতে পারবেন। তার অনুমতি নিয়ে কিন্তু তার নাম প্রকাশ না করার শর্তে আমি এই স্টোরিটি শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে। লিসেনার্স, ঘটনাটির সময় ছিল 1965 সাল। উনি সহ ওনার আরো 2 বন্ধু, এই 3 জন ওই সময়ে রাজবাড়ী সদর উপজেলার প্রাণকেন্দ্র একদম বাজারের কাছে ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে ওনারা 7ম শ্রেণীর ছাত্র ছিলেন। ওনারা যে কাজটি করতেন সেটা হচ্ছে যে সময় পেলেই পদ্মা নদীর কাছে চলে যেতেন। আমাদের রাজবাড়ির যে মূল শহর সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পাশেই পদ্মা নদী। তবে এখন 2 কিলোমিটারের পাশে, কিন্তু আগে কিন্তু এই 2 কিলোমিটার ছিল না, এটা আরো ভিতরে ছিল। এখন 2 কিলোমিটার, তার থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ছিল পদ্মা নদী, আরো একটু বেশি হবে আর কি, প্রায় 5 কিলোমিটারের মতো ছিল। কিন্তু 2005 সাল থেকে যে ভাঙনটা শুরু হয় তারপর থেকে আজকের রূপে এসে পৌঁছেছে। কিন্তু 2005 সাল পর্যন্ত এটি এই জায়গা থেকে মূল শহর এলাকা বা বাঁধের এলাকা থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ছিল। বাঁধ থেকে 2 কিলোমিটার ভিতরে, আর বাঁধ থেকে বর্তমানে রাজবাড়ী শহর প্রায় 2 কিলোমিটার। আবার তো ওনারা যেটা করতেন, এনারা 3 বন্ধু মাঝে মাঝে সময় পেলেই সাইকেল নিয়ে এক সাইকেলে 3 জন বসতেন, একজন চালাতেন, সামনে একজন, পিছনে একজন। এই 3 জন মিলে ওনারা সেই নদীর কাছে চলে যেতেন। নদীর কাছে একটি বিশেষ একটি জায়গায় ওনারা যেতেন। সেই জায়গাটা বড়, খেলার জন্য বড় একটা মাঠের মতো ছিল। ওই জায়গাটা ওনাদের খুব পছন্দ ছিল। ওনারা ফুটবল নিয়ে যেতেন সেখানে। আর ওখানে উঁচু বালির ঢিবি ছিল, শক্ত বালির ঢিবি ছিল। সেখানে অনেকগুলো গর্ত ছিল। নদীর পাশে ছোট ছোট পাখি থাকে। যেই পাখিগুলো দেখা যাচ্ছে আখের ক্ষেত, তারপরে গমের ক্ষেত, তারপর ধানের ক্ষেত, সরিষা, এই জায়গাগুলোতে সাধারণত ওরা খাদ্য সংগ্রহ করে এবং ওরা কি করে ওই বালির ঢিবির গুলোতে গর্ত করে বাসা বাঁধে। ওনারা কি করতেন, ওই বালির ওই ঢিবির ওই গর্তগুলোতে হাত ঢুকিয়ে দিয়ে সেখানে ওই পাখিগুলো ধরতেন, বাসায় নিয়ে এসে খেলতেন। আবার একদিন পরে গিয়ে ওই যেই গর্তের যে পাখি, সেই পাখি সেখানে রেখে আসতেন। এটা ছিল ওনাদের মোটামুটি খুব আনন্দের একটা বড় একটা অংশ। ফুটবল খেলার পাশাপাশি আনন্দের বড় একটা অংশ ছিল এটি। একদিন ওনারা ফুটবল খেলছিলেন। ফুটবল খেলতে খেলতে ওই দিন কোনো কারণে মাগরিবের আজান দিয়ে দেয়। ওনাদের আসলে অতটা খেয়ালই ছিল না। খেলতে খেলতে এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন, ওনাদের হুঁশ ছিল না যে এত দেরি হয়ে গেছে। ওনারা তখন বললেন, তাড়াতাড়ি বাসায় চলো। বাসা থেকে খুব রাগারাগি করবে। কারণ মাগরিবের প্রত্যেকের বাসার নিয়ম ছিল সন্ধ্যার পরপরই বাসায় থাকতে হবে। তা না হলে কিন্তু কড়া শাসন করতেন তাদের বাবা-মারা। এখন মাগরিবের আজান এখানেই দিয়ে দিয়েছে। যেতে তো আরো সময় লাগবে বাসায় যেতে সাইকেল চালিয়ে। এজন্য ওনারা তাড়াহুড়া করে ওনারা সেখান থেকে চলে আসছেন। কিন্তু হঠাৎ করে ওনারা খেয়াল করলেন যে পথ দিয়ে আসছিলেন সামান্য একটু 20-30 গজ আগানোর পরে হঠাৎ করে দেখলেন যে সেখানে একটি ছোট খালের মতো, ছোট্ট একটা খাল, ডোবার মতো। সেখানে স্বচ্ছ পানি এবং সেখানে বড় বড় 3টা নৌকা। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই পানিতে এমন ভয়ঙ্কর ঢেউ হচ্ছিল, দেখে ওনারা 3 জনই ভয় পান। আর ঢেউয়ে ওই 3টা নৌকা মনে হচ্ছিল যে ভেঙে চুরে যাবে, এমন একটা অবস্থা।
কিন্তু উনারা ৩ জন বলাবলি করছিলেন যে, "এতদিন ধরে এখানে আসছি, কই আমরা তো কখনোই এই পাশে এরকম ছোট কোনো ডোবা দেখতে পাইনি। আর এই অদ্ভুত টাইপের ৩ টা নৌকা।" এই নৌকাগুলো আকারে ছিল বেশ বড় এবং দেখতে অনেকটা সাম্পানের মতো ছিল বলে আমাকে যে আঙ্কেল ঘটনাটি শেয়ার করেছেন তিনি বলেছেন। কিন্তু এই টাইপের নৌকা কিন্তু নদীতে চলে না এবং উনারা এই টাইপের অদ্ভুত নৌকা এবং সুন্দর নৌকা উনারা কখনো দেখেনওনি। তো উনারা দেখছেন যে ওই সময় যেহেতু শীতকাল ছিল আর নদী ছিল শান্ত। কিন্তু শান্ত নদী কিন্তু কোনো বাতাস নেই। তার ঠিক এই পাশেই এই ডোবার মধ্যে এত স্রোতের মতো এত ঢেউ কেন? আর এই নৌকাগুলো কোথা থেকে আসলো? আগে তো উনারা কখনো দেখেননি। এটা দেখে ওনারা ৩ জনই খুবই অবাক হন। তা উনারা চিন্তা করেছেন হয়তোবা আমাদের নজর এড়িয়ে গেছে। কিন্তু এরকম তো হওয়ার কথা না। ১ জন, ২ জন, ৩ জনেরই কি নজর এড়িয়ে যাবে? এরকম তো হওয়ার কথা না। তো উনারা ৩ জন কথা বলতে থাকেন যে ঘটনা কি? তখনও যেহেতু সদ্য সন্ধ্যা লেগেছে মাগরিবের আযান দিয়ে তখনও একটু হালকা আলো ছিল। হঠাৎ করে উনারা দেখেন যে এই যে ডোবার মতো যে জায়গাটি এই পানির নিচ থেকে একটি সাদা জুব্বা পরা, সাদা দাড়ি পাগড়ি পরা একটি লাশ ভেসে উঠেছে। ওনারা লাশটি দেখে ৩ জনই খুব ভয় পান। কি ব্যাপার হঠাৎ করে লাশ ভেসে উঠলো কোথা থেকে? আর কোনো বাতাস ছাড়াই এরকম স্রোত, অদ্ভুত নৌকা এবং এমন একটি ডোবা যেটা আগে উনারা কখনো দেখেনওনি অথচ বছরের পর বছর ধরে উনারা এখানে আসছেন। তখন ৩ জনই বেশ সাহসী ছিলেন এবং ৩ জন নামাজ কালামও পড়তেন। তখন ৩ জনই পরামর্শ করলেন যে, "আচ্ছা এই লাশটা কি আমরা এখানে রেখে চলে যাব?" কারণ আশেপাশে আখের ক্ষেত, গমের ক্ষেত, পাটের ক্ষেত, সরিষার ক্ষেত এগুলো রয়েছে। সেখানে শিয়ালের উপদ্রব রয়েছে ব্যাপক। তো আমরা যদি এই লাশটি এখানে রেখে চলে যাই, তাহলে তো শিয়াল আসতে পারে। এই লাশ ক্ষত-বিক্ষত করতে পারে, টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে। এভাবে তো একটা লাশের অবমাননা হতে দিতে পারি না আমরা। তাহলে কি করা যায়? এদিকে সন্ধ্যা লেগে গেছে। কিন্তু ঐখান থেকে আশেপাশে জনবসতি যে মানে কাছের ঘরও প্রায় ১ কিলোমিটার দূরে ছিল। এখন উনারা সেখানে গিয়ে তাদেরকে ডেকে আনার তো সময় নেই। তখন উনারা পরামর্শ করলেন যে আমরা একটি কাজ করি, এই লাশটি আমরা নিয়ে এই যে পাশে যেই বালির ঢিবিটা আছে সেইখানে মোটামুটি আমরা গর্ত করে এখানে আপাতত মাটি চাপা দিয়ে রাখি। আগামীকালকে সকালবেলা আমরা আমাদের গার্ডিয়ানদেরকে বলে তাদেরকে নিয়ে আসবো। তখন দেখব যে এটার কি করা যায়? কিভাবে জানাজা দেয়া যায়? কিন্তু এখন একটু রাখলে পরে শিয়াল এটাকে মানে আক্রমণ করবে লাশের উপরে। তখন উনারা যেটা করেন উনাদের কাছে তো গর্ত করার মতো কিছু ছিল না। উনারা আখের ক্ষেতে গিয়ে শক্ত দেখে ৩ টা আখ ভাঙেন। ভাঙার পরে ওই আখ দিয়ে উনারা বালিতে গর্ত করতে থাকেন ৩ জন। গর্ত করে বেশ গর্ত করেন এবং ওই লাশটি বিসমিল্লাহ বলে ওই গর্তের মধ্যে রেখে আপাতত মাটি চাপা দিয়ে উনারা দ্রুত বাসায় চলে আসেন। বাসায় আসার পরেই উনারা চিন্তা করছেন বাসায় আসার পরে যদি এই লাশের ঘটনা বলি, তাহলে বাসা থেকে রাগারাগি করতে পারে, ভয় পেতে পারে। তা আজকে আমরা বলব না, আমরা সকালে বলব। তো ওই চিন্তা করেন বাসায় যাওয়ার পরে তাদেরকে রাগারাগি করা হয়। তাদের পিতামাতা রাগারাগি করেন যে, "এত দেরি হলো কেন?" তো উনারা কিছু বলেননি। বলছে, "খেলতে দেরি হয়ে গেছে।" ঐদিন ওই রাত্রে ৩ জনই একই স্বপ্ন দেখেন। এই যে যেই মুরুব্বির লাশকে উনারা দাফন করেছিলেন, স্বপ্ন দেখছেন যে এই লাশটি তাদের সাথে কথা বলছে। তাদেরকে বলছে, "তোমরা অনেক ভালো একটা কাজ করেছ। কিন্তু যেইটা দেখেছো, যা করেছো এটা কাউকে আর বলো না। যতটুকু হয়েছে এটাই শেষ।" তো এই ৩ জনই একই স্বপ্ন দেখেন। পরের দিন স্কুলে এসে ৩ জনই বলাবলি করতে থাকেন যে, "আমরা তো এই স্বপ্নটা দেখলাম। এখন যেহেতু বলতে নিষেধ করেছে, অন্য ২ জন বলে যে, অ্যা তাহলে আমরা আর এই ঘটনা কাউকে না বলি।" কিন্তু আমাকে যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন, উনার আসলে উনার মানে এই স্বপ্নটি দেখার পরে বা আশেপাশের environment টা যেহেতু উনি দেখেছিলেন ওই সময়ে, উনার চেহারায় একটা ভয়ের ছাপ ছিল। উনি ভালো করে বাসায় সকালেও নাস্তা করেননি, দুপুরবেলা খেতে পারছিলেন না। আর পরিবার থেকে বলা হয়, "কি হয়েছে?" উনি ১ম এ বলতে চাচ্ছিলেন না কিন্তু পরিবারের চাপাচাপিতে উনি ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন যে এই ঘটনা। তখন ওই আঙ্কেলের বড় ২ ভাই এই ঘটনাটি শোনার পরে বলে যে, "আচ্ছা ঠিক আছে তাহলে তো তোমরা একটা ভালো কাজ করছো। তাহলে লাশটা ওইভাবে রাখলে তো শিয়াল আবারও সেখানে অ্যাটাক করবে। তাহলে আমরা সেখানে যাই। গিয়ে ওই লাশটি যথাযথভাবে সেখান থেকে রিমুভ করে স্থানীয় লোকজন ডেকে
প্রসিডিউরস মেইনটেইন করে জানাজা পড়িয়ে আমরা তাকে সুন্দরভাবে দাফন করে আসি। একজন মৃত ব্যক্তির তো এটা একটা অধিকার। তখন যেই চিন্তা সেই কাজ। উনি তার ২ বড় ভাইকে সাথে নিয়ে যান এবং আরো কয়েকজন মুরুব্বিকে সাথে নিয়ে যান। যাওয়ার পরে আগে যেই কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে যাওয়ার আগেই একদম কাছাকাছি যেই ঘরবাড়িগুলো ছিল ওখানে, সেই বাড়ির থেকে কয়েকজনকে ডেকে নিয়ে গেছেন সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওখানে যাওয়ার পর সেই গর্তটাও নাই, সেই ৩ টা নৌকাও নাই এবং এই যে বালিয়াড়িটা দীর্ঘদিন ধরে ছিল, বালিয়াড়ি বলতে বোঝায় বালুর উঁচু ঢিবি, সেটাও নাই। সেটা তো নাই, বরং বালিয়াড়িটা যেখানে ছিল, বালুর যে ঢিবি ছিল, সেই জায়গাটাতে মোটামুটি ঘাস। মনে হয় এখানে কখনো বালির স্তূপ ছিলই না। সেখানে ঘাস জন্মে। উপস্থিত সবাই বলে, "কি ব্যাপার তোমাদের সেই কই? আর সেই বালির ঢিবি কই?" বলে যে, "এখানেই তো বালির ঢিবি ছিল।" এই স্থানীয় লোকজন বলছে যে, "হ্যাঁ, এখানে তো আমরা বালির ঢিবি দেখেছিলাম। কিন্তু এই বালির ঢিবিটা এখন দেখছি না কেন? এখানে তো বালির ঢিবি ছিল। কোথায় গেল?" স্থানীয় লোকজন অবাক হন। কিন্তু সবাই বলেন যে এইখানে কখনোই কোনো ডোবার মতো ছিল না, কোনো গর্তের মতো ছিল না, যেখানে পানি বা নৌকা থাকতে পারে। এটা ছিল একদম মাটির। এবং সত্যি তাই। ওখানে আশেপাশে কিন্তু কোনো ধরনের কোনো ডোবা বা গর্ত খুঁজে পাওয়া যায় না। তাহলে উনারা ৩ জন আসলে ওই যে ৩ টা নৌকা বা গর্ত, এটা আসলে কি দেখেছিলেন? কেনই বা একটা লাশ দেখলেন? সেই লাশটি উনারা পাশে বালির ঢিবির ওখানে গর্ত করে সেইটা রেখে দিলেন। হঠাৎ করে বালির ঢিবিটা কেন গায়েব হয়ে গেল? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও উনি খুঁজে ফেরেন। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। ঐদিন রাত্রে ওই আঙ্কেল স্বপ্নে দেখেন যে ওই সেই জুব্বা পরা দাড়িওয়ালা ওই লাশটি এসে ওই আঙ্কেলকে বলছেন যে, "একটি তো কথা গোপন রাখতে বললাম সেটিও রাখতে পারলি না।" এই কথাই বলেই সে অদৃশ্য হয়ে যায় এবং তার ঘুমও ভেঙে যায়। এরপরে উনি মানে স্বাভাবিকভাবেই বড় হয়েছেন, লেখাপড়া শেষ করেছেন। উনি কিন্তু রেলে চাকরিও করেছেন। ৪-৫ বছর চাকরি করার পর উনি পারিবারিক একটা কারণে চাকরি নিজের স্বইচ্ছায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর উনি চাকরি করতেন আপনার খুলনাতে উনার পোস্টিং ছিল। খুলনা থেকে উনি আ তারপরে যশোরে পোস্টিং নেন এবং যশোর থেকে উনি অবসরে যান। অবসরে যান বলতে চাকরিটা ছেড়ে দেন। পরে উনি আবার রাজবাড়িতে চলে আসেন। রাজবাড়িতে চলে আসার পর উনি পারিবারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন। উনি বিয়ে করেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, উনার সংসার লাইফ ছিল মাত্র ৩ থেকে ৪ বছরের। উনার একটা সন্তান হয়েছিল, সেও শিশু বয়সে মারা যায়। আর কোন সন্তান হয়নি। এবং ৩-৪ বছর পরে উনার সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায় এবং আজ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ বছর আজ পর্যন্ত উনি একা, একাকী জীবনযাপন করছেন। এবং উনি বয়স হয়ে গেছে। মাঝে মাঝে উনি বলেন যে, "ওই ঘটনাটি আমি যদি না বলতাম, কাউকে শেয়ার না করতাম, হয়তোবা আমার জীবনটা ভিন্ন রকমের।" এখন লিসেনার্স আপনাদের কাছে মনে হতে পারে যে তাহলে ওই যে ২ জন ছিল, ওই ২ জনের কি অবস্থা? তাদেরও কি একই রকম ঘটনা ঘটেছিল? না, তারা কিন্তু এই ঘটনাটি ওইভাবে কাউকে তারা বলেননি। তার এই ২ জনই এখনো জীবিত আছেন। একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আরেকজন ইঞ্জিনিয়ার। উনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে একজন নামকরা একজন ইঞ্জিনিয়ার। যদিও তাদের উভয়েরই বয়স হয়ে গেছে। কিন্তু এই ৩ জনই এখনো জীবিত আছেন, কিন্তু ওই ২ জন বেশ মানে প্রতিষ্ঠিত তারা তাদের কাজে। কিন্তু যে আঙ্কেল বলেছেন, উনি কিন্তু খুব কষ্টে দিনানিপাত করছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে একটি ঘটনা শেয়ার করব, যেই ঘটনাটা আমাদের এলাকার একজন তান্ত্রিককে নিয়ে। রাসেল ভাই, আমাদের এলাকাটা এমন একটা এলাকা, এই এলাকায় এখনো কুসংস্কারে ভরা। অনেকেই বিশ্বাস করেন যে মানুষকে তাবিজ-কাবিজ করে বশে আনা যায়। মানুষকে তাবিজ-কাবিজ করে অনেক কিছু ক্ষতি করা যায়। মানুষকে তাবিজ করে আহ মানে নিজের আ আয়ত্তে নিয়ে আসা যায়। তো রাসেল ভাই, এই যেই তান্ত্রিকের কথা আমি বললাম, এই তান্ত্রিক হচ্ছে এই সবকিছুর হেড মাস্টার আরকি। উনি সবসময় মানুষদেরকে এইরকম তাবিজ দিয়ে থাকেন
এবং কিছু ক্ষেত্রে দেখা যায় কার্যকরও হয়। তো এরকম একটা ঘটনা আমি আপনার সঙ্গে শেয়ার করব রাসেল ভাই। তো সর্বপ্রথম যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে তান্ত্রিক আছে, এই তান্ত্রিকের ২ জন শাগরিদ আছে আরকি। ২ জন মুরিদ তার। এই ২ জন মুরিদকে দিয়ে সে এইরকম অপকর্মগুলো করাতেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের আ লাশ চুরি করতেন, যার লাশ চুরি করে নিয়ে আসতেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জামাকাপড় চুরি করে নিয়ে এসে সেটা দিয়ে জাদুটোনা করতেন। আবার দেখা যাইত বিভিন্ন সময় এই ২ জন মানে শাগরিদকে তিনি বিভিন্ন মানে ইনকোয়ারির জন্য মানে বলে না আরকি, এক কথায় এই ২ জন শাগরিদ তার ছিল একদম মেইন ভক্ত। সে যেটাই করত সেটাতেই তারা সমর্থন দিত এবং সেই কাজটাই করে দিত। মূলত এই যে ২ জন মানে তার মুরিদ ছিল, এদের ১ম কাজ হচ্ছে মানুষের লাশ চুরি করে নিয়ে আসা। আর লাশটা হতে হবে শনিবার অথবা মঙ্গলবারে যাদের মানে দাফন করা হয় তাদের লাশটা, অথবা লাশের কাপড়, অথবা তাদের মাথা, অথবা শরীরের কোনো অংশ নিয়ে আসতে হবে। তো এলাকার মধ্যে এটা প্রায় কমবেশি সবাই জানতো যে তারা লাশ চুরি করে, কিন্তু কখনো তারা ধরা পড়ত না। কোনোভাবেই তারা ধরা পড়ত না। কোনো না কোনোভাবে তারা বেঁচে ফিরে আসতো। তো সেই এলাকায় একজন খুবই বয়োজ্যেষ্ঠ মুরুব্বি ছিল এবং তিনি অনেক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, তালিম করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, মানুষকে দাওয়াত দিতেন। এক কথায় অনেক পরহেজগার একজন মানুষ ছিল। তো উনি একদিন ওই যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিকের ২ শাগরিদকে ডাকেন এবং বলেন যে, "বাবা, আমি তো জানি তোমরা এরকম কাজে লিপ্ত থাকো।" তখন তারা বলে যে, "না হুজুর, আমরা তো এরকম কিছু করি না।" তো ওই হুজুর বলে যে, "আমি তো তোমাদেরকে কথা বলতে বলি নাই, আমার কথা শেষ করতে দাও।" তো উনি বলেন যে, "আমার তো সময় শেষ হয়ে আসতেছে। আমি হয়তো পৃথিবীতে আর বেশিদিন থাকবো না। কিন্তু বাবা, তোমরা ভুল করেও আমার যে কবর দেওয়া হবে, যেখানেই কবর দেওয়া হোক, তোমরা সেখানে যাবা না। ভুল করে তোমরা সেখানে যেও না, গেলে তোমাদের বিপদ হবে।" তো তখন তারা ২ জন বলে, "হুজুর, আ আপনি আমাদেরকে সন্দেহ করছেন। আসলে আমরা এরকম কিছু করি না।" তারা আরকি ভালো সেজে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এই কথা বলার ৭ দিনের মধ্যেই, ৭ দিন হয়নি, ৭ দিনের আগেই হুজুর মারা যায়। এবং এই পরহেজগার হুজুর যেদিন মারা যায় সেই দিনটাও ছিল ঠিক মঙ্গলবার। মঙ্গলবার আ সন্ধ্যার দিকে তাকে দাফন-কাফন তার শেষ হয়। তো সাধারণত আমাদের এলাকায় একটা জিনিস প্রচলিত ছিল যে শনিবার আর মঙ্গলবার যেহেতু লাশ চুরি করা হয়, সেহেতু তারা শনিবার আর মঙ্গলবার এই যে যাদের বাড়ি থেকে মানুষ মারা যায় তারা সেখানে পাহারাদার বসায় কবরের পাশে। মানুষ সেখানে লাইট জ্বালিয়ে পাহারা দেয় যেন এই কবরটা অক্ষুণ্ণ অবস্থায় থাকে। তো এই যে তান্ত্রিক আছে, এই তান্ত্রিক তার ২ শাগরিদকে বলে যে, "আমার ওই হুজুরের মাথা লাগবেই এবং তার কাফনটা আমার লাগবেই। এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। আমি অনেক কিছু হাসিল করতে পারবো। তো তোমরা ২ জন, তোমাদের ২ জনের উপর এই বড় কাজটা আমি অর্পণ করলাম। আমি আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না।" তো এটা যখন তান্ত্রিক বলে, তান্ত্রিকের যে ২ শাগরিদ ছিল তারা তান্ত্রিককে জানায় যে, "হুজুর আ তো আমাদেরকে নিষেধ করে গেছে হুজুরের লাশের আশেপাশেও যেন আমরা না যাই। তো আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে কি করব?" তখন ওই তান্ত্রিক তার ২ শাগরিদকে বলে, "আসলে হুজুর তো এটা বলবেই। হুজুরের কাজেই তো এটা। কিন্তু আমাদেরকে এই সবকিছু ত্যাগ করে সবকিছুর ভিতর থেকেও সেটা হাসিল করতে হবে। এটাই তান্ত্রিকের আসল কাজ।" তখন সেই তান্ত্রিক তাদের ২ জনকে ২ টা স্পেশাল আ মানে কি একটা জানি ফিতার মতো একটা জিনিস দেয়, মালার মতো। বলে যে, "তোমরা ২ জন যদি এই ফিতাটা বা এই মালাটা তোমাদের সাথে রাখো, তাহলে তোমাদের সেখানে যাইতে সহজ হবে এবং তোমরা কোনোভাবেই অ্যা সেখানে আটকা পড়বে না। তোমরা এইটা নিয়ে চলে যাও সেখানে।" তো তারা ২ জন যদিও যাইতেছিল না, কিন্তু
হুজুরের বা তাদের যে মানে পীর আছে, যারা যে তান্ত্রিককে মানে, সেই তান্ত্রিকের কথা তো তাদেরকে শুনতেই হবে। তো তারা যাই হোক সবকিছু ত্যাগ করে রওনা দেয় সেই হুজুরের কবরস্থানের দিকে। তো রাসেল ভাই, হুজুরকে যেখানে কবর দেওয়া হয় সেটা ছিল একটা মসজিদের সামনের স্থান। ওখানে অনেক কবর, গণকবর হয় আরকি ওখানে মসজিদের সামনের অংশ। তো হুজুরের জন্য আলাদাভাবে স্পেশালভাবে একটা জায়গা রাখা হয়। কারণ এলাকার সবথেকে পরহেজগার মানুষ, তার জন্য একটু আলাদাভাবে স্পেশাল অবস্থা রাখা হয়। তো যেই জায়গায় রাখা হয় মসজিদের প্রায় কাছাকাছি জায়গায় আরকি। তো যেহেতু বলছি যে মঙ্গলবারের দিন মারা গেছে, তো মঙ্গলবারের দিন ওই হুজুরের বাড়ির যে লোকজন ছিল, তারা ওই লাশকে, ওই কবরকে পাহারা দিচ্ছে। তো পাহারা দিতে একটা সময় তারা কোনোভাবে ঘুমিয়ে পড়ে। আর এই যে তান্ত্রিকের ২ শাগরিদ ছিল, এই ২ শাগরিদ এই ঘুমানোর অপেক্ষা করতেছিল তারা ঝোপের ছাড়ে বসে। যখন তারা দেখতে পারে যে সেখানকার আ মানে মানুষজন আ সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই অচেতন অবস্থায় আছে, তখন তারা সুযোগ বুঝে হুজুরের কবরের দিকে যায় এবং কবরের যে পিছনের অংশটা আছে সেই অংশটা আ মানে সেই অংশটাতে তারা যে কোদাল নিয়ে গেছে, সেই কোদাল দিয়ে ১ম একটা চোট দিবে। ঠিক তখনই কেমন মানে এই যে কোদালটা একটা লোহার মধ্যে লাগলে যেরকম শব্দ হয়, ঠিক সেইরকম একটা টাং করে শব্দ হয়। তখন তারা তো বুঝতে পারে যে এটা আ মানে হুজুর তো নিষেধ করেছে, তার মানে এটা তো খারাপ কিছু আছে মনে হচ্ছে। তখন তারা দুজন আরকি, তারা দুজন মানে যে ১ম এ আরকি কোদাল চোট মারছে, ওই আরকি বলে যে, "না, আমি এটা করতে পারব না। আমার মনে হয় এখানে খারাপ কিছু বিপদ হবে।" তখন তার মধ্যে যে ২য় জন ছিল, সে ছিল অনেক বেশি সাহসী এবং সে তার মুরিদকে মানে হুজুরকে একদম অন্ধবিশ্বাস করত। সে ওই যে মানে কোনো কিছু তোয়াক্কা না করে খুব জোরে এখানে চোট দেয় এবং সাথে সাথেই কবরটার মাটিগুলো মানে এক কোদাল মাটি সে তুলতে পারে এবং একটা পর্যায়ে সে তুলতে কবরটার মানে যে অংশগুলো ছিল উপরের অংশ, সেই অংশগুলা ভেঙে ভিতরে ভেদ করে। যখন তারা দেখতে পারে যে ভিতরে যে লাশ রাখা আছে, হুজুরের লাশ, সেই লাশটা খুব সুন্দরভাবে সেখানে রাখা আছে। তখন তারা করে কি, তাদের যে মানে যেইটা নিয়ম ছিল তাদের ১ম এ কবরের কাফন নিতে হবে, তারপর মাথাটা নিতে হবে। ঠিক যখনই তারা ওই যে যেটা তারা না, উপরে একজন আছে পাহারা দিচ্ছে আর নিচরে যে গেছে আরকি। ওই কাফনের কাফনটাতে হাত দিবে ঠিক তখনই তার মধ্যে একটা বিদ্যুৎ শক হয়। এত জোরে একটা বিদ্যুতের মানে শক সে পায়, তার হাত একদম অবশ হয়ে যায়। সে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো যখন এরকম হয়, তখন যে উপরে যে লোক ছিল, সে উপরের জন বলে যে, "কিরে কি হইছে?" তখন ওই কথা বলতে পারে না। শুধু ইশারা দিয়ে বলে যে, আমি কাঁপনি এরকম একটা অবস্থা হইছে। তখন এই উপরের জন যে আছে, এই উপরের জন দেখতে পারে যে তাকে হঠাৎ করে মানে সেই জায়গাটাতে কেউ খুব জোরে একটা পাথর দিয়ে ঢেল মারছে। এই ঢেল মারার পর এইটা যখন সে বুঝতে পারে যে আসলে ঢেল মারছে বা কোথাও থেকে আসতেছে, তখন সে খুব তাড়াহুড়ো করে সে সেখান থেকে পালিয়ে যায়। ভিতরে যে লোকটা ছিল ওটাকে ছেড়েই সে পালায়। তো এই যে ভিতরের যে লোকটা ছিল সে তো আর একা উঠতে পারবে না। তাকে ওঠার জন্য আরেকজন সঙ্গী লাগবে। তো সে যখন আরকি উঠতে যাবে, ঠিক তখনই তাকে একদম মানে কি বলে, খুব জোরে পিছন থেকে একটা ধাক্কা আসে। সে যেটা বলে আরকি। এই ধাক্কার ফলে সে কবরের মধ্যে পড়ে যায়। এবং যখন কবরের মধ্যে যখন পড়ে যায়, তখন আর তার কোনো হুঁশ থাকে না। তার কিছুক্ষণ পরেই সেখানে যে লোকজন ছিল তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পারে কবরের এরকম অবস্থা। তখন ওই পীরের শাগরিদকে ধরে আরকি মসজিদের মধ্যে নেওয়া হয়। যেহেতু মানুষের লাশের তো তেমন কোনো ক্ষতি করতে পারেনি তারা। তো যখন তাকে জ্ঞান ফেরানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে? বলে গতদিনের ঘটনা তারা সবাই মানে গতদিনের ঘটনা তারা কে সেখানে যুক্ত আছে তারা সবাইকে সবার নাম বলে। তো যখন ওই হুজুরের লোকজন সেই মানে তান্ত্রিকের বাড়ির দিকে যায়, তখন দেখে যে তান্ত্রিকও নাই আর যে
সাগরিদ ছিল আরেকজন, সেও ছিল না আরকি। যখন ছিল না, তখন তারা চিন্তিত হয়ে যায় যে আসলে এরা তাহলে তো অন্য জায়গায় গিয়ে এরকম খারাপ কাজ করবে। যাই হোক, যখন ভালো হইছে তো গেছে। এই যে আরকি কবরের মধ্যে ছিল এই লোকটার, মানে রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, ওই হাতটা এমনভাবে পচন ধরে যে হাত থেকে তার কিরা বের হতে শুরু করে। মানে এমন দুর্গন্ধ। তো তার অল্প কিছুদিনের মধ্যে এই ১ম যে সাগরিদ থাকে, পীরের মুরিদ, সে মারা যায়। মারা যাওয়ার পর এলাকার মানুষজন আরকি, মারা যাওয়ার আগে আরকি উনি এই হুজুরের লোকজনকে এত বেশি মাপ চায়, সবার কাছে এত বেশি মাপ চায় যে তার আর একটা ভালোবাসা তৈরি হয় ওই লোকটার প্রতি। এবং ওই যেইটা আগে মারা যায় উনি বলেন, উনি আরকি সবাইকে অনুরোধ করেন যে তার কবরটা যেন ওই পরহেজগার হুজুরের পাশে দাফন করা হয়। তখন মানুষ যেহেতু বলে যে যেহেতু এতবার অনুরোধ করে গেছে, আমরা তাকে ওখানেই কবর দেই। এবং তাকে ওই পরহেজগার ব্যক্তির পাশেই কবর দেওয়া হয়। এখন ঘটনাটা এখানেই শেষ হতে পারত। কিন্তু ওই আরেকজন যে ছিল পীরের মানে সাগরিদ, সে একদিন রাত্রের বেলা স্বপ্ন দেখে যে তার ১ম যে সঙ্গী ছিল সেই সঙ্গীটা জান্নাতের মধ্যে খুব সুখে শান্তিতে আছে, খুব ভালো একটা জায়গায় আছে। তখন এই ঘুমের মধ্যেই এই যে পালিয়ে আসছিল যে সাগরিদ, সে তাকে বলে যে, "তুমি তো এরকম খারাপ কাজে লিপ্ত ছিলে, আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত ছিলে। তুমি কিভাবে এরকম ভালো স্থান পাইলে আল্লাহর কাছে?" তখন ওই বলে যে, "আসলে আমি তো শেষ বয়সে, আমি তো শেষের দিকে অনেক তওবা করেছি, হুজুরের কাছে মাপ চেয়েছি এবং আমি তো আমার মন থেকে আরকি সবকিছু বাদ দিয়েছি এবং আমার কবরটা তো হুজুরের পাশে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তুমি ভালো হয়ে যাও এবং তোমারও কাছে ভালো কিছু হবে।" এই স্বপ্ন দেখার পরদিন সকালবেলা ওই আরেকজন যে সাগরিদ ছিল, সে তার মনে মানে এত বেশি অনুশোচনা আছে, সে খুবই অনুশোচনা প্রকাশ করে এবং সে ওই এলাকায় আসে। এলাকায় এসে এলাকার মাতবর সহ ওই হুজুরের ফ্যামিলির লোকজনকে সবাই এর কাছে মানে পা ধরে খুব কান্নাকাটি করে মাপ চায় এবং সবাই তাকে আরকি মানে মাফ করে দেয় এবং বলে যে, "আসলে তোমরা এরকম কাজ আর করিও না।" এবং পরবর্তী সময়ে তাকে এলাকার লোকজন ওখানে যে মসজিদটা ছিল, সেই মসজিদের মুয়াজ্জিম বানিয়ে দেয় এবং ওই যে সামনে যে কবরস্থানটা ছিল, সেই কবরস্থানটা মানে দেখাশোনা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তী জীবন ওই লোকটা আসলে ওই মসজিদের মধ্যেই কাটিয়ে দিয়েছে এবং সারা জীবন মসজিদের সেবা করেছে এবং কবরস্থানের সেবা করেই কাটিয়ে দিয়েছে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটার বাস্তবতা আপনি জানতে চান তাহলে আমাকে বলবেন। আমি আপনাকে সেই এলাকার ঘটনা মানে ওই এলাকার ঠিকানা আপনাকে পাঠিয়ে দেব। আমি একটা ঘটনা শেয়ার করব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের। এইখানে আমার এক পরিচিত একজন আমার এক পরিচিত আন্টি আরকি, আমার ভাইরার মা মারা গিয়েছিল কিছুদিন আগে। তো তার কবর মিরপুর বুদ্ধিজীবীতে দেওয়া হয়। তাদের কবর কেনা আছে ওই জায়গায়। তো আমরা লাশ দাফন করতে রাত্রে ৮ঃ০০ বেজে যায়। কিছুদিন আগের ঘটনা। তো ৮ঃ০০ যখন লাশ দাফন করা হয়ে যায়, আমরা লাশ দাফন করা শেষে ব্যাক করবো এমন সময়। তো সন্ধ্যা হয়ে গেছে আর উনি আমাদেরকে কবর দেওয়ার সময় বলছিল যে, "আপনারা সবাই মোবাইল ফোন সাবধানে রাখবেন।" তো আমি একটু ঘাবড়ে যাই। যদি এখান থেকে আবার মোবাইল ফোন ছিনতাই হয়ে যায় তো আরেক ঝামেলায় পড়বো। তো আমি আমার ভাইরাকে বলি যে, "ভাই আপনি আমাকে একটু আগায় দেন।" তো উনি কি করলো, আমাকে ওই রাস্তা ধরে কিছু দূর পথ এগিয়ে দিল। এগিয়ে দিয়ে তিনি কি করলেন, আমাদেরকে আমাকে অ্যাকচুয়ালি স্পেশালি আমাকে আ এগিয়ে দিয়ে ওইখানে পিছনের গেট দিয়ে বের হওয়ার সময় ছোট, ছোট কবর আছে। তো ওই সাইডটা দিয়ে বের হয়ে একটা রাস্তা আছে, ছোট রাস্তা। ওই রাস্তার ওপারে একটা সমিল পড়ে। আপনারা যারা ওখানে এলাকায় থাকেন জানেন। ওই সমিলটা ক্রস করে মিরপুর মাজারের সামনে। তো উনি আমাকে এগিয়ে দেয়। তো উনি একজনের নাম ধরে ডাকছিলেন। আমি নামটি প্রকাশ করছি না। ওই লোকের, উনি ওনাদের পরিচিত আরকি। উনি সবসময় কবরের রক্ষণাবেক্ষণ করেন, কবর দেখভাল করেন। আর আমি ঐদিন গিয়ে দেখলাম যে আসলে ওই জায়গাটায় বেশ অন্ধকার থাকে। তো আমি কি করলাম, ওই জায়গায় যেয়ে চায়ের দোকানে ওই লোকটাকে খুঁজে পেলাম। তো আমি ওই সুযোগটা মিস করতে যাচ্ছিলাম না। যেহেতু ঘটনা কালেক্ট করে এক ধরনের অভ্যাস আছে। আমি ওই সুযোগটা মিস করছিলাম না। আমি কি করলাম, উনাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই আপনার কাছে তো ঘটনা থাকতে পারে। কিছু ঘটনা কি শেয়ার করবেন? কারণ আপনারা তো এখানে থাকেন। যদি কোনো কিছু অলৌকিক কিছু আগে দেখে থাকেন দেখেন।"
তো উনি আমার দিকে খুব অবাক হয়ে তাকালো। আমি তাকানোর আগে ওনাকে কিছু টাকা বকশিশ দিলাম। আমি জানি ওনারা বকশিশ ছাড়া কোনো কথা বলবে না। যাই হোক, উনি যখন বলল, বলল যে, "দেখেন, আপনি বকশিশ দিচ্ছেন এজন্য বলছি না। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে। এজন্য আমি আপনাকে বললাম যে আসেন বসেন।" তো উনি চা খাচ্ছিল। ওই চায়ের বিলটা পরে আমি দেই। আ দেওয়ার কারণ হচ্ছে যে উনি আমাকে অনেক কষ্ট করে আসলে ঘটনাটা বলেছেন। উনারও সময়ের দাম আছে। তো যাই হোক, আমি উনার কাছ থেকে যখন ঘটনা শুনছিলাম, উনি বলছিল, "দেখেন, আমার ২৯ বছরের অভিজ্ঞতা এই জায়গায় আমি কবর দিচ্ছি এবং বিভিন্ন কবর, বিভিন্ন সময়, অনেক সময় কবর দিয়েছি, অনেক সময়। তো আমার চোখে আ কয়েকবার বেশ কিছু জিনিস পড়েছে। তো আমি এখান থেকে একটা ঘটনা এখন বলব।" তো উনি বলেন যে, "এটা অনেক আগের কথা। আজ থেকে প্রায় ২৮ বছর আগের কথা। তখন আমি নতুন, নতুন। আমার যে ওস্তাদ, যাকে আমি দেখে কবর খোঁড়া শিখেছি, বক্স কবর বানানো শিখেছি, তাকে নিয়ে আমরা মোট ৪ জন সেদিন রাতের বেলা, এটা শীতকাল এবং কোন ইয়ার সেটা তার মনে পড়ছিল না। সেদিন রাতের বেলা আমরা বসে আছি। বসে থাকা অবস্থায় এমন সময় ঠিক রাত ১০:৩০ টার দিকে একটা লাশ নিয়ে ৪-৫ জন লোক আসে কবরস্থানে। তো লাশ রেখে তারা অজু-টজু করে বলে যে, "আমাদের লাশ জানাজা হয়ে গেছে। আমরা প্রসিডিউর শেষ করে আসি। আপনারা কবর খোঁড়েন।" নরমালি কি হয়, কেউ মারা গেলে আগের থেকেই কবর খোঁড়া হয়ে যায়। তো উনারা ওই মুহূর্তে প্রস্তুত ছিলেন না। তো তাদেরকে কবর খুঁড়তে বলা হয়। তো ওখান থেকে বলে দেওয়া হয় যে, "কবর খোঁড়ো।" তো কবর খোঁড়ার আ সে আর তার বস আর সাথে ২ জন মিলে কবর খুঁড়ে ফেলে প্রায় ১ ঘন্টা, সোয়া ঘন্টার মধ্যেই। তো কবর খোঁড়ার পর শেষ করার সাথে সাথেই আরেকটা লাশ আসে। এটা আসে ঠিক সোয়া ১১ টার দিকে। তো ওর মধ্যে ওনার সাথে যেমন ৫ জন লোক ছিল, ওই লাশের সাথে ছিল প্রায় ১ ট্রাক মানুষ। তো যাকগে, তারা জানাজা দিয়েই আসে, লাশগুলা নিয়ে আসে। ২ টা লাশই তখন ওই মুহূর্তে ওই জায়গায় রাখা ছিল। একটা লাশ যেটা ১ম এ ১০:৩০ টায় আসছিল, সেটা কবর খোঁড়া যখন শেষ হয়ে যায়, তো এর ৫ মিনিট আগে মোটামুটি যখন শেপ করছে কবরটাকে, তখন ওই যেই লোক আমাকে ঘটনা শেয়ার করেছিল, সে কবরে নামে দেখার জন্য ঠিক আছে নাকি সবকিছু। হঠাৎ করে সে খুব ভয়ে একটা চিৎকার দেয়। তো সে যার ওস্তাদ, তার ওস্তাদকে সে চিৎকার দিয়ে বলে, "এদিকে দেখেন, আমার পা ধরে কে জানি টান দিল কবরের ভেতর।" উনি ভয় পেয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তো উনার ওস্তাদ যে আছেন, উনি নিচে নামে। উনি বলে, "কি হয়েছে? কি হয়েছে? দেখি কি হয়েছে?" তো বলে যে, "আমার পা ধরে কে জানি টান দিল। এই পাশ দিয়ে টান দিল।" বলে যে, "আমার পাটা ঠিক ছিল। উনি ছিল হচ্ছে উত আ সম্ভবত দক্ষিণ দিক মাথা দিয়ে এবং পিছন থেকে তার পাটা ধরে কে টান দিয়েছে।" তো উনি উনার ওস্তাদকে বলার পরে ওস্তাদ বলে যে, "কই কিছু না তো।" তো উনি একটা ন্যাকড়া পায়। কিন্তু কবর খোঁড়া শেষ পর্যন্ত কোনো ন্যাকড়া ওই জায়গায় ছিল না। একটা কাপড়ের টুকরা, কালো একটা কাপড়ের টুকরা। পরে এটাকে উঠায় ফেলে। উঠায় ফেলার পরে ১০:৩০ টায় যে লাশটা আসে, সেটা আ কবরস্থ করার জন্য তারা লাশটাকে কাছে নিয়ে আসতে বলে এবং যেটা সোয়া ১১ টায় লাশ আসছিল, সেই লাশটার সাথেও মানুষজন মিলে, এটা আগেই কবর খোঁড়া ছিল। ওইটা আসতে দেরি করেছে সোয়া ১১ টায় এবং ওই লাশটা নিয়ে তারা কবরস্থানের আরেক পাশে চলে যায়, যেখানে কবর দিচ্ছিল। তো সেখানে তাদের যে ৪ জনের মধ্যে ২ জন, তাদের ২ জনকে ওইখানে পাঠিয়ে দেওয়া হয়। লাশ যেহেতু আগেই কবর খোঁড়া ছিল, এখন কবরস্থ করার জন্য। আর ১০:৩০ টার যে লাশটা ছিল, সেটা এই জায়গায় ছিল। তার ওস্তাদ এবং যে আমাকে ঘটনা শেয়ার করছে, তিনি আর তার ওস্তাদ মিলে ওই কবরটার পাশে লাশ নিয়ে আসছে। তো ওই লাশের সাথে ৫ জন লোক, তো তাদের ২ জনেরও সাহায্য লাগে। তো লাশ নিয়ে এসে সেই স্তূপের উপরে রেখেছে, যেখানে মাটি খুঁড়ে যে মাটিগুলা জমিয়ে রেখেছিল, সেই পাশে লাশটা রাখে। আ লাশের খাটিয়া, কাঠের খাটিয়া ছিল তখন। তো সেই কাঠের এক পোরশন সরিয়ে তারা লাশটাকে নামানোর জন্য সবাই আ আ ২ জন মিলে প্লাস কবরের মধ্যে ২ জন নামে। তারা লাশ মাটিতে নামায়। মাটিতে নামার পরে তো ওই ৫ জনের মধ্যে সবাই, ওই লাশের সাথে যারা আসছিল, তারা সবাই মাটি দিয়ে দেয়। কিন্তু এখানে যেখানে ঝামেলা হচ্ছিল, তাদের ভয়ে হার্টবিট বেড়ে গিয়েছিল ওস্তাদ এবং তার নিজের। তারা যতই মাটি নিচে নামায়, কবর থেকে মাটি উপরে ওঠে না। চাটাই-টাটাই দেওয়ার পরে মাটিও আর উপরে ওঠে না। আর উপরে যে মাটিগুলা যেগুলা নিচে নামাচ্ছে, সেখান থেকে মাটি আর নিচে কমে না। এরকম করে আধা ঘন্টা ধরে টানছে। এই শীতের মধ্যেও তারা জ্যাকেট পরেছিল, সোয়েটার পরেছিল। সোয়েটার খুলে ফেলে গরমে। এত ঘামছে তারা। কিন্তু মাটি, যে কবরের ভেতর থেকে মাটি আর বাড়ে না, উপরে ওঠে না। আর যে পাশে মাটির স্তূপ ছিল, সেখান থেকে মাটি আর নিচে কমে না আরকি। কি কাহিনী, এরকম কেন হচ্ছে? অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মাটি নিচে নামানোর, কোনো কবরের থেকে মাটি উপরে উঠছে না। হঠাৎ করে ৭-৮ মিনিটের মাথায় ওই পাশে কিন্তু ওই কবরটা হচ্ছে, ওইখান দূর থেকে দেখা যাচ্ছে যে ওই লাশ, ওইটা কবরে মুনাজাত ধরে ফেলেছে। তো এইখানে এরকম কেন হচ্ছে? তো তারা অন্ধকারের মধ্যে, হারিকেন ছিল, লাইট ছিল, টর্চ ছিল।
যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পরও হচ্ছিল না। আর একটা মহিলার লাশ ছিল, বয়স্ক না, ইয়াং একজন মহিলার লাশ ছিল। তো হঠাৎ করে ১০ মিনিটের মাথায় একজন হুজুরের মতো একজন লোক আসে। ওই ৫ জন বলতেছিলাম আমাদের একজন পরিচিত লোক আসবে। ওই হুজুরের মতো লোকটা আসে। এসে কবরের সামনে উনি এক মুঠ মাটি ফেলে এবং বলে, "কবর দেন।" কবর শেষ করেন দেওয়া। মাটি ফেলার পরে মাটির স্তূপ আকারে আবার দেওয়া শুরু করে এবং একটা সময় কবর কমপ্লিট হয়ে যায়। তো এইটা একটা ঘটনা উনি আমাকে শেষ করেছেন। বলেছে যে, "এটার তো সলিউশন পাওয়ার জন্য আমরা আর সার্চ করি নাই। কিন্তু সলিউশন খোঁজার জন্য আমরা সার্চ করি নাই। কিন্তু আমরা তো আর সলভ করি না। কিন্তু আমরা আমাদের সামনে ঘটনা ঘটেছে এবং এইটা একটা ঘটনা ছিল।" এই ঘটনাটা ঘটে রাজশাহীর কোনো একটা অঞ্চলে, এবং অঞ্চলটার নাম অচিনতলা। অচিনতলা হওয়ার কারণ হচ্ছে যে সেই অঞ্চলে নদীর পাড়ে আর কি একটা গাছ ছিল, এবং এই গাছটা বেশ অপরিচিত একটা গাছ। তো মানুষজন অনেকেই সেই গাছটাকে চিনত না, এবং গাছটা অপরিচিত থাকার কারণে সেই অচিন গাছ হিসাবে সেই এলাকাটার নাম হয়ে যায় অচিনতলা। তো এটা আল মামুন আমাকে লিখে পাঠিয়েছে। তো যাই হোক, সেই অচিনতলার সেই গাছ নিয়ে একটা মিথ আছে যে সেই গাছে একটা একটা অশরীরী কিছু বাস করে। সেটার নাম হচ্ছে মাসান, এবং সেই মাসান হচ্ছে তাদের মতে, তাদের ভাষ্য মতে এটা একটা প্রেত, এবং সেই গাছের যেই পিশাচ বা প্রেত যেটা আছে সেটা আহ, থাকে অ্যাকচুয়ালি পানিতে, এবং রাতের বেলা গাছে বাস করে। এটা সেখানকার মানুষের বিশ্বাস, এবং এই কারণে সেই গাছের আশেপাশে কেউ গাছের আশেপাশে যায় না, এবং মানুষ চেষ্টা করে সেই জায়গাটাকে অ্যাভয়েড করে চলতে, এবং সেই গাছের ফলও কেউ খায় না, এরকম ব্যাপার আছে। তো মানুষ দিনের বেলা ওই জায়গাটাকে এড়িয়ে চলতো। তো যেই যেই কাহিনীটা এসছে নাবিলের কাছ থেকে, নাবিলের দাদুর কাহিনী, সে নাবিলের দাদুর এক বন্ধু ছিল। সে ছিল খুব সাহসী একজন ছেলে, এবং সেই ছেলে সে যেটা করতো, সে মাছ ধরতো। তো তার মাছ ধরাতে হাত বেশ ভালো ছিল, সে মাছ ধরতো। মাছ ধরতে ধরতে সে একদিন কোনোভাবে সেই সেই গাছটা, সেই অচিনতলা সেই গাছের পাশে পদ্মা নদীতে আর কি, পদ্মা নদীতে সে ওই জায়গাটাতে গাছের পাড়ে যে অংশটা, সেখানে মাছ ধরতে যায়, এবং সে বেশ বড় কিছু মাছ পায়, এবং সেটাতে তার খুব ভালো লাগে। এবং সে মাছ, একটা ভালো ভালো মাছ পেলাম এই জায়গাটায়, এতক্ষণ ধরেও ভালো মাছ পাচ্ছিলাম না, এবং সে ওখান থেকে মাছ কালেক্ট করে খুশি হয়ে সে ফিরে আসে, এবং সে নেক্সটের দিনও ওই একই জায়গায় আবার মাছ ধরতে যায়, এবং এইবারও সে একটা বেশ বড় মাছ পায়, এবং সে চলে আসে, এবং সে মনে করে যে এটা এখন তার একটা আর কি শখের জায়গায় স্পট, এবং সে মনে করে যে ধুর, মানুষ তো কত কথাই বলে, আসলে এটা কোনো ব্যাপার না, আমি এখান থেকেই মাছ ধরি, এটা আমার জন্য আসলে ভালো জায়গা, মানুষ এমনি ভয় পায়। তো আসলে যেটা হয়েছিল সেটা নাকি ওখানকার যেই পিশাচটা সেখানে ছিল, যে মাসান, সে নাকি মানুষকে আসলে এটা অ্যাকচুয়ালি টোপ দেওয়ার মতো একটা কাজ করতো, যে কাউকে মাছের কথা বলে সে মাছ ভালো মাছ পাইয়ে দিয়ে মানুষকে নাকি সে ওই জায়গাটার প্রতি একটা লোভ ক্রিয়েট করতো, যাতে মানুষ এখানে আসে। তো যাই হোক, এরকম একদিন সেই নাবিলের দাদুর বন্ধুটা এরকম যখন নাকি সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে ৩-৪ দিন মাছ পেয়ে, একদিন সে এরকম যায়, এবং সে একাই যায়, এবং সে বেশ সকালে যায় আর কি, ভোরের দিকে যায় সেখানে মাছ ধরতে, এবং সে মাছ ধরতে ঠিকই যায়, আর ফিরে আসে না। তো যাই হোক, এরকম করে বেলা গড়িয়ে যেতে যেতে অনেক সময় হয়ে যায়, এবং তাকে কেউ খুঁজে পায় না, এবং যতক্ষণে রাত চলে আসে অনেক খোঁজা হয়, এবং পরবর্তীতে নাকি মানুষ পানিতে যায় তাকে খুঁজতে, যে এইসব স্পটে মাছ ধরতে, এমনকি সেই অচিনতলা সেখানেও যায়, যে অনেকে ডুবুরির মতো ডুব দিয়ে নিচে খোঁজে, কিন্তু তাকে কেউ পায় না। তো এরকম 4 দিন পার হয়ে যায়। 5 দিনের দিন নাকি ওই নদীতেই ভেসে ওঠে, তার লাশ ভেসে ওঠে, এবং লাশটা দেখে বোঝা যায় লাশের মধ্যে নাকি বডিতে কোনো রক্ত ছিল না, লাইক দ্য হোল বডি ওয়াজ সোকড, কোনো রক্ত ছিল না, এবং মনে হচ্ছিল যে ফ্যাকাশে হয়ে গেছে, এরকম অবস্থায় সেই লাশটাকে পাওয়া যায়। যাই হোক, তো সবাই তখন নাকি এলাকার যারা ছিল ওখানে, তারা মনে করে, বুঝে ফেলে যে এটা সেই পিশাচের কাজ, এবং তারা
ব্যাপারটাতে সাবধান হয়, তারা আরো মানুষকে বলে কেউ না যেতে ওখানে। তো যাই হোক, এটা ছিল তখনকার ঘটনা এবং একটা সময় পার হয়ে যায় এর মধ্যে, বেশ লম্বা একটা সময় পার হয়। এবং এর মধ্যে যেটা হয় যে পদ্মার যে চর পড়া শুরু করে, ওই অঞ্চলটাতে চর পড়ে। চর পড়ে দেখা যাচ্ছে যে নদীর যে পানি দূরে চলে যায় আর কি। তো এই অঞ্চলে পলি জমে জমে সেই গাছের কাছের যে অংশটা ছিল নদী, সেই জায়গাটা আসলে একটা জমিতে পরিণত হয়ে যায় চর পড়ে, পলি জমে জমে। এবং মানুষ আস্তে ধীরে সেখানে চাষ করা শুরু করে। সো নদীর পাড়ে আর গাছের পাড়ে আর নদী নেই। এখন যেখানে আছে সেখানে হচ্ছে গিয়ে ফসলের মাঠ, মানুষ চাষ করে। তো যারা ওই অঞ্চলটাতে, মানে ওই জায়গাটাতে যারা নাকি চাষ করতে যেত আর কি, যারা কৃষকরা যারা জমিতে করতো, চাষ করতো, তারা নাকি সেখানে বিকালের দিকে খুব একটা করুণ কণ্ঠে গান শুনতে পেত। এবং গান শুনে, মানে গানটা কোত্থেকে আসতো বোঝা যেত না। তো এর মধ্যে দেখা যেত কৃষকরা যদি কেউ বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে যেত, চলে আসার সময়, এবং একা থাকতো, তাহলে নাকি গান শুনতে পেলে তারা দেখতে পেত এক নারী, দূরে একটা মেয়ে, একটা মেয়ে, বেশ সুন্দর একটা মেয়ে, সে মানে বেশ হাতে হাত ভর্তি চুড়ি পরা, এরকম মানে গয়নাগাটি পরা আর কি, সে গান গাচ্ছে খোলা চুলে। তো এটা দেখে অনেকেই, এবং কাছে গেলে অনেকে যেতে পারতো না, কাছে গেলে দেখতো নাই, আশেপাশে হারিয়ে যেত, পেত না। আবার কেউ যদি সেরকম যদি খুব আগ্রহ নিয়ে কাছে গেছে, দেখা গেছে এরকম কৃষক অনেকে হারিয়ে গেছে, দু একজন, তাকে পাওয়া যায়নি। তো যাই হোক, এটা নিয়ে নাকি মানে বেশ একটা ওখানে আবার একটা শুরু হয়, একটা মিথ চালু হয়ে যায় এরকম। তো এবং সেই কারণে আর কি অনেকেই তখন ওই জায়গাটা এড়িয়ে চলতে চেষ্টা করে। তো যেটা হয়, নাবিলের দাদু নাকি একবার সে এরকম তার সাথে একজন বন্ধুকে নিয়ে আর কি, সেও কৃষক, ওখানে সে কাজে যায় ওই ওই অঞ্চলটাতে কাজ করতে। তো তারা যখন তাদের কাজকর্ম শেষে বের হয়ে আসতেছে, মানে চাষের কাজ যেগুলো, এবং আরো জমি জমা সংক্রান্ত ওখানে কিছু ছিল মনে হয়, তো শেষ করে যখন চলে আসতেছে, তখন নাকি একটা বেলা গড়িয়ে গেছে, একদম ওইরকম, মানে বিকালের মতো, বিকাল গড়িয়ে গেছে। তো যখন আসতেছে তখন নাকি উনি এরকম শুনতে পান এরকম যে কেউ একজন গান গাইছে এরকম। এবং এটা দেখে তখন তিনি ওনার সাথের যে বন্ধুকে, তাকে বলে যে এই দেখ তো কি। তো সেও অনেক খেয়াল করে, সে নাকি দূরে দেখে যে এরকম মেয়ে বসে আছে। তো তখন নাকি বলে কি যে আচ্ছা চল আমরা যাই, যেহেতু আমি দেখছি এবং আমরা তো দুইজন আছি, কোনো সমস্যা নেই। তখন নাকি তারা দুইজন আস্তে আস্তে হেঁটে হেঁটে ওদিকে যায়, এবং তারা যখন যায় তখন মেয়েটাকে দেখে দূরে বসা, এবং আস্তে আস্তে তারা আরো এগিয়ে যায়। তো তারা যখন একদম না হাঁটতে হাঁটতে কাছে আসছে, প্রায় বেশ খানিকটা কাছে আসছে, তখন দেখে যে সেখানে একটা মেয়ে বসা, এবং মেয়েটার পাশে একটা আরেকটা কিছু একটা বসা, পরে এটা একটা একটা বাচ্চার মতো আর কি। তো তারা যখন আরেকটু কাছে চলে আসে, সামহাও সেই মেয়েটা তাদের উপস্থিতি বুঝতে পারে, এবং যখন উপস্থিতি বুঝতে পারে, সে নাকি তাদের দিকে ফিরে তাকায়, এবং সেই চেহারা আসলে সুন্দর না, বীভৎস একটা চেহারায় রূপ নেয়, এবং ফোঁস করে একটা শব্দ করে নাকি সে লাফিয়ে পড়ে পাশে, এবং লাফ দিয়ে যে পড়ে, তার পাশের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা ছিল একটা জলাশয় টাইপের, এবং সে যে লাফ দিয়ে পড়ে সেটা গজার মাছের মতো হয়ে পানিতে চলে যায়। কিন্তু পাশের যে মেয়েটার সাথে যে বাচ্চাটা ছিল, সে নাকি কিছুই মানে যেতে পারে না, সে মানে একটা বাচ্চার মতো ছিল আর কি। তো তার ওই নাবিলের দাদুর বন্ধু নাকি তার হাতে যে দা ছিল, সেটা দিয়ে সে ছুঁড়ে মারে বাচ্চাটার গায়ে, এবং বাচ্চাটা নাকি সেই দাঁড় প্রচন্ড একটা শব্দ করে ওঠে, এবং এই বিভৎস জিনিসটা দেখতে পারে না, মানে নাবিলের দাদু দেখতে না পেরে তিনি প্রচন্ড ভয় পান, তিনি দৌড় দেন ঘুরে, এবং সে দৌড়াতেই থাকেন। তিনি দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে পা পিছলে পড়ে যান, এবং উনি যখন দৌড়াচ্ছেন, পিছনে নাকি প্রচন্ড আর্তনাদের শব্দ পান, এবং আর্তনাদটা মানে ভয়ঙ্কর একটা আর্তনাদ, মনে হচ্ছে যে অনেক মানে জোরে কেউ আর্তনাদ করছে, হাহাকার করছে এরকম। তো উনি দৌড়াতে দৌড়াতে এক সময় চলে আসেন, এবং এসে উনি মানে হাঁপ ছাড়েন। তো উনি পরবর্তীতে ওনার সেই বন্ধুকে নাকি আর পাওয়া যায়নি, মানে খুঁজে পায়নি। তারপরে কয়েকদিন পরে তারা বন্ধুর লাশটা পানিতে এরকম ভাসা অবস্থায় পাওয়া যায়, এবং তখন নাকি সেই গ্রামের যারা মানুষ, তারা বুঝে নেয় যে এটাই সেই মাসানের কাজ। এবং এরপর থেকে ওই জায়গাটা এমনি অনেকে সবাই নাকি অ্যাভয়েড করে চলে, এবং ওখানে কেউ যায় না এখন। স্যামুয়েল আর মামুন যেটা আমাকে পাঠিয়েছে কাহিনী, সে বলেছে যে ওই গাছটা নাকি এখনো আছে, কেউ দেখতে চাইলে নাকি দেখতে পারে, এটা নাকি ওই শহরেই আছে।
আমার নাম জুবায়ের জিম দুর্জয়। আমি গাজীপুরের ভাওয়াল কলেজে পড়াশোনা করছি। মাসখানেক আগে আমাদের বাসায় একটা ঘটনা ঘটেছিল, সেটাই আজ আপনাকে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রথমে আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিই। বাড়িতে মোট 3টে ঘর, সামনে বারান্দা। বারান্দার পুরোটাই লোহার গ্রিল লাগানো, কলাপসিক্যাল গেট আর সামনে খোলা উঠান। বাড়ির চারপাশ দিয়ে বড় পাঁচিল দেওয়া। রাতে শোবার আগে প্রতিদিনই কলাপসিক্যাল গেটে তালা মেরে আমরা ঘুমোতে যাই। আমার ঘরের পাশের ঘরটা আম্মুর। রাত তখন প্রায় 1টার মতো বাজে। শুয়ে শুয়ে মোবাইল টিপছি, এমন সময় হঠাৎ বাইরে থেকে কারো একজনের পায়ের আওয়াজ এলো। আমি ভাবলাম হয়তো আম্মু বারান্দায় আছে। একটু পর আচমকা আমার দরজায় আস্তে আস্তে বেশ কয়েকটা টোকা পড়ল। আমি মোবাইল থেকে চোখ সরিয়ে ভালোভাবে খেয়াল করার চেষ্টা করলাম। আবার সেই একই শব্দ। কেউ যেন 2-3টা আঙুল দিয়ে দরজায় চুপি চুপি টোকা দিচ্ছে। আমি বললাম, বাইরে কে? হঠাৎ বাইরে থেকে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, দরজাটা একটু খুলবেন? আমি খুব বিপদে পড়েছি। আমি বরাবরই এসব জিন ভূত জাতীয় ব্যাপারগুলোতে প্রচুর ভয় পাই, আর এই মাঝরাতে বন্ধ গেটের ভেতর দিয়ে বাইরে কারো তো বারান্দায় ঢুকতে পারারই কথা না। বাইরে থেকে এ কথা শোনার পরে আমি আর কোনো নড়াচড়া করার সাহস পেলাম না। চাপা কণ্ঠে পাশের ঘরে থাকা আমার আম্মুকে ডাকতে থাকলাম। আম্মু কোনো সাড়া দিলেন না। ওদিকে বাইরে থেকে সেই মেয়ে কণ্ঠ এতক্ষণে যেন গলায় জোর পেয়েছে। সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, দরজাটা একটু খুলেন। আমি ভয়ে জড়সড় হয়ে বসে রইলাম। বারবার আম্মুকে ডাকতে লাগলাম। একটু পরে বাইরে থাকা মেয়ে কণ্ঠটা যেন উন্মাদ হয়ে গেল। পাগলের মতো দরজায় ধাক্কাধাক্কি করতে শুরু করলো আর রাগে ফুসফাস করে কি যেন বলতে লাগলো। আর তারপরে হঠাৎ সবকিছু চুপচাপ। আমি এবার আরেকটু সাহস সঞ্চয় করে বেশ জোরে আম্মুকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এদিকে আমিও ভয়ে দরজা খুলে বাইরে বেরোবার সাহস পাচ্ছি না। একটু পরেই বাইরে থেকে আম্মু বলল, ও বাবা, কি হয়েছে? আমি বললাম, দেখো তো বাইরে কে। আম্মু বলল, কই, কেউ তো নাই। আম্মুর মুখে এ কথা শুনে আমি কিছুটা সাহস পেয়ে দরজা খুললাম, কিন্তু বাইরে তখন কেউ নেই। আম্মুর ঘরের দরজাটাও ভেতর থেকে লাগানো, কলাপসিক্যাল গেটের ভেতর থেকে লাগানো তালা দেয়া। তাহলে এতক্ষণ কে চিৎকার করলো? কেই বা দরজা ধাক্কালো? আর আম্মুই বা কোথায় গেল? শরীরটা ভয়ে শিউরে উঠল। চোখের পলকের মধ্যে ঘরে ঢুকে ভালোভাবে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। অর্থাৎ তিনি যখন ভাবলেন, তার আম্মুর কণ্ঠ শুনলেন, যে বললেন যে বাবা, কেউ নাই তো বাইরে, তখন তিনি দরজা খুললেন। দরজা খুলে দেখলেন বাইরে তার আম্মুও নেই। এরপর সে আবার ভয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন। চোখের পলকের মধ্যে ঘরের মধ্যে ঢুকে ভালোভাবে দরজা লাগিয়ে আমি শুয়ে পড়লাম। আয়াতুল কুরসি সহ নানা রকম দোয়া পড়তে লাগলাম। এর মধ্যে ঘরের ভেতরে কেমন যেন একটা গুমট ভাবের সৃষ্টি হলো। হাই স্পিডে ফ্যান চলছে, তবু অঝরে ঘেমে চলেছি। সহ্য করতে না পেরে উঠে বসলাম, আর ঠিক তখনই আমার বাম কাঁধের উপরে কারো গরম নিঃশ্বাস পড়ছে বলে মনে হলো। এক ঝটকায় ওখান থেকে সরে খাটের অন্য পাশে সরে এলাম। জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ওপাশের ঘরে আম্মুর ঘুম তখন ভেঙে গেছে। দরজার বাইরে দাঁড়িয়ে বারবার আমাকে ডাকছেন, বাবা, কি হয়েছে, দরজা খোল। কিন্তু আমি তখন এক চুল পরিমাণ নড়াচড়া করার মতো অবস্থায় নেই। আমার বুকের উপরে যেন খুব ভারী কিছু একটা ভর করে আছে।
খুব কষ্ট হতে লাগলো। আমার নানি একজন কবিরাজ টাইপের মানুষ ছিলেন আগে। বুকের ভারে দু চোখে যখন প্রায় বুঝে এসছে, ঠিক তখনই বাইরে থেকে শুনতে পেলাম আমার নানি কোনো দোয়া পড়ছেন। আমার কাছে মনে হচ্ছিল যেন অনেক দূর থেকে ভেসে আসছে সেই শব্দ। আস্তে আস্তে বুকটা হালকা হতে শুরু করলো। আমি কোনো মতে দরজার কাছে পৌঁছে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দেখলাম আম্মু উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে ছটফট করছে। তারপর আর আমার কিছু মনে নেই। পরদিন ভোরবেলা চোখ খুলে দেখি আমার পাশে আমাদের মসজিদের হুজুর বসে আছেন। তিনি আমাকে প্রশ্ন করলেন যে আমি গতকাল সন্ধ্যার পর থেকে কি কি করেছি। আমি তাকে সবটা বলি। এখানে একটা কথা বলে রাখি শাফিন ভাই, এর আগের দিন রাতে বাসার ছাদে ছিলাম। প্রকৃতির ডাকে খুব চাপ পেয়েছিল। দুষ্টুমির ছলে আমি ছাদের উপর থেকেই বাড়ির পেছনের দিকে মূত্রত্যাগ করি। সবকিছু শুনে হুজুর জানান যে আমাকে নাকি কোনো জিন আক্রমণ করেছিল। সম্ভবত আমার ওই মূত্র গিয়ে তার অর্থাৎ ওই জিনের শরীরে লাগে, আর তাই সে প্রচণ্ড রেগে গিয়ে আমার ক্ষতি করার জন্য আসে। ঘটনাটি ঘটে 2003 সালে। আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শহরাস্তি থানার ঘুঘুরচপ পাটোয়ারি বাড়ি। আমার বাবা একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন। আমাদের গ্রামে একটি মাত্র মসজিদ এবং সেই মসজিদের পাশেই একটা পুকুর ঘাট এবং পুকুর ঘাটের পাশেই কবরস্থান। মূলত সেই মসজিদ, পুকুর ঘাট এবং কবরস্থান পার হয়ে আমাদের বাড়িতে যেতে হয়। যাই হোক, বাবা সবসময় রাত করে বাড়ি ফিরতেন এবং বাড়িতে ফেরার সময় সেই মসজিদে এশার নামাজ আদায় করতেন। প্রতিদিনের মতোই তিনি নামাজ আদায় করলেন। যখনই তিনি মসজিদ ও পুকুর ঘাট পার হয়ে একটু দূরে চলে গেলেন, তখনই তিনি পুকুরে পানির আওয়াজ পেলেন এবং তিনি সেদিকে তাকালেন। তিনি দেখলেন যে তার একজন চাচা, যিনি আরো 3 বছর আগে অর্থাৎ 2000 সালে মারা গিয়েছেন, তিনি পুকুর ঘাটে অজু করছেন। এবং আমি বলে রাখি যে আমার বাবার সেই চাচা ছিলেন অনেক ধার্মিক এবং আমলদার ব্যক্তি, তাই তার সাথে সবসময় একটি তসবি, ওজিফা ও একটি রুমাল থাকত। সেদিনও বাবা দেখলেন যে সেই জিনিসগুলো তিনি যেখানে অজু করছেন তার ঠিক পাশে রাখা ছিল এবং তিনি অজু শেষ করে পুকুর ঘাট থেকে উঠে সেই মসজিদের দরজার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। বাবা এগুলো দেখে একেবারেই চুপ হয়ে গেলেন। তিনি বুঝতেই পারলেন না যে তার সাথে এইমাত্র কি ঘটল। পরে তিনি ভয় পেয়ে যান এবং তাড়াতাড়ি বাড়ি চলে যান। ঘটনাটি কি ছিল তার কোনো ব্যাখ্যা আজও তিনি খুঁজে বের করতে পারেননি। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন এবং এটির একটি যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা আপনার কাছে শেয়ার করছি, এই ঘটনাটা ঘটে গেছে 2018 সালের শীতের কোনো একটা রাতে। তো রাসেল ভাই, এই যে মানে 2018 সাল, তখন কিন্তু আমাদের এলাকায় ঠিক এরকমভাবে বিদ্যুৎ ছিল না। এরকম বর্তমান সময়ে যেরকম উন্নত সেরকম ছিল না। তো এই গ্রামের একজন খুবই মানে একজন পরহেজগার ব্যক্তি ছিল, যার নাম ছিল আব্দুল করিম। তিনি সবসময় নামাজ পড়তেন, মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, তাবলিগ জামাত করতেন সবসময় উনি। ওনার আর কি অপছন্দ করেন ওনাকে এরকম মানুষ আমাদের গ্রামে পাওয়া একদমই দুষ্কর হয়ে গেছিল, মানে নেই বলতেই চলে। তো এই বৃদ্ধ লোকটা একদিন মারা যায় এবং তাকে দাফন কোথায় করা হবে এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় মানুষ। কারণ সেই সময়ে আমাদের এলাকার যে কবরস্থানগুলো ছিল, সেই কবরস্থানগুলো থেকে প্রচুর পরিমাণের লাশ চুরি হয়ে যেত। মানুষ লাশ কবর দাফন দিয়ে আসছে, পরদিন সকালে গিয়ে দেখে যে কবর থেকে লাশ চুরি হয়ে গেছে। তারপর লাশের মাথা কখনো সময় চুরি হয়ে যায়, লাশের কাফন চুরি হয়ে যায়।
কবর লন্ডভন্ড হয়ে থাকে। বিভিন্ন রকমের ঘটনা তখন ঘটতো। তো এই ঘটনাটা সবথেকে বেশি ঘটতো আমার যে এলাকার স্থানীয় মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের কবরস্থানে। তো এরকম একটা অবস্থায় আসলে এই হুজুরকে কোথায় দাফন করা হবে, কি দাফন করা হবে না হবে, এটা নিয়ে খুবই বেশি চিন্তিত পড়ে যায়। কিন্তু হুজুরের একজন ছেলে এসে বলে যে, "বাবা আমাকে বলেছে তাকে যেন মসজিদের ওই কবরস্থানেই দাফন করা হয়।" তো মানুষের সেখানে বিভিন্ন রকমের অভিযোগ থাকলেও সবাই যেহেতু বলছে, ওসিয়ত করে গেছে, তাই মসজিদের সেই কবরস্থানেই তাকে দাফন-কাফন করা হয়। দাফন-কাফন করে সবাই একটু টেনশনে থাকে। কিন্তু সবাই মনে করে যে আসলে আল্লাহর বান্দা এত নেক আমল করে গেছে পৃথিবী থেকে, আল্লাহ তাকে হেফাজত করবে। যাই হোক, এটা সবাই দাফন-কাফন করে সবাই সবার মতো বাড়ি চলে যায় এবং পরদিন সকালবেলা সেই হুজুরের ছেলে যখন কবর জিয়ারত করতে যায়, তখন দেখে সেই কবরের মাটি খোঁড়া, কবরটা লন্ডভন্ড হয়ে আছে এবং সে এটা থেকে চিৎকার করা শুরু করে দেয়। তখন আশেপাশের মানুষ এসে দেখে কবরের ভিতরে লাশ নেই। কবরের ভিতরে যখন লাশ দেখতে না পারে, এই হুজুরের লাশও চুরি হয়ে গেছে। তখন পুরো এলাকার মধ্যে, পুরো গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বলে এটা হয়তো জিনের কাজ। আবার কেউ বলে এটা হয়তো কালো জাদু করার জন্য কেউ চুরি করে নিয়ে গেছে। আবার কেউ এটা বলে যে হয়তো হুজুর অনেক আধ্যাত্মিক মানুষ, হয়তো এই লাশটা কোথাও অন্য জায়গায় দাফন করা হয়ে গেছে। তো এইসব কিছু করতে করতেই রাত দিন গড়িয়ে রাত হয়। রাতের হলেই তখন সেই কবরস্থানের দিক থেকে বিভিন্ন রকমের শব্দ শোনা যায়। কেউ কবর খুঁড়তেছে বা কেউ কান্না করতেছে বা কেউ কোরআন পড়তেছে। অনেক কিছু ঘটনা সেই কবরস্থান থেকে ঘটতে থাকে। কিন্তু যখন এই মানুষটা তার কাছে যায়, তখন এই কোনো কিছুই আর শুনতে পারে না। তো এইরকম ঘটনা যখন ঘটতে থাকে, তখন এলাকার কয়েকজন সাহসী যুবক এই যে এরকম ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করার জন্য রাতের পর রাত সেই কবরস্থানটাকে লুকিয়ে, লুকিয়ে পাহারা দেওয়ার চেষ্টা করে। তারা আসলে দেখতে চেয়েছিল এই কবরস্থানে আসলেই কি হয়? সত্যিই কি এখানে খারাপ কিছু আছে? নাকি এটা মানুষের আরকি শয়তানি করতেছে? তো তখন তারা ওই কবরস্থানটাকে পাহারা দেওয়া শুরু করে। তো একদিন রাত্রের প্রায় ২টার দিকে তারা দেখতে পায় কালা কাপড় পরা একজন লোক হাতে কোদাল নিয়ে একটা নতুন কবরের দিকে যাইতেছে। লোকটা আ মানে পিছনে সামনে সব পাশে দেখতেছে, দেখে, দেখে সেই নতুন কবরটার দিকে এগোচ্ছে। এগুতে একটা সময় গিয়ে তারা দেখতে পারে সেই লোকটা কবর খুঁড়তে শুরু করে। এবং কবর যখন খুঁড়তে ব্যস্ত হয়ে যায়, তখন বাকি যে যুবকরা ছিল সেখানে সাহসী, তারা চুপচাপ তাকে অনুসরণ করে লোকটাকে মানে দেখতে পারে যে সে ওই যে একটা কবর খোঁড়া শেষ করে সেই কবরের ভিতর থেকে কিছু একটা টেনে বের করতেছে। এবং টর্চের আলো ফেলতেই সবার বুক একদম কেঁপে উঠতে শুরু করে এবং তারা দেখতে পারে ওই যে লোকটা, সেই লোকটা একটা লাশ বের করেছে সেই কবর থেকে। তো এটা যখন দেখতে পারে, তখনই ওই যে আশেপাশের যে লোকজন ছিল, সাহসী যারা যুবক ছিল, তারা ওই চোরকে ধরার জন্য একদম চতুর্পাশ দিয়ে দৌড়ে আসতে শুরু করে। এবং তারা যখন চতুর্পাশ থেকে আসতে পারে, এই যে লোকটা যেই লোকটা লাশ চুরি করতে আসে, সেই লোকটা এটা দেখার পর আমতা, আমতা করে তার প্রাণপণে দৌড়া শুরু করে। এবং এইটা দেখার পর আরকি ওটা ওই যে যারা ওখানে ছিল আরকি, তখন তারাও ওই যে চোরটা ছিল, সেই চোরটার একদম কি বলে আরে ওর পিছনে একদম ধাওয়া শুরু করে দেয়। একটা সময় গিয়ে তারা সেই লোকটাকে ধরতে পারে। লোকটাকে যখন ধরে, তখন তারা সবাই জানতে পারে সে ছিল একজন মানসিক আ বিকৃতি একজন লোক, যে অন্ধকারে রাতের আঁধারে কবরের লাশ চুরি করত এবং তার ঘর থেকে
মানে মানুষ আরও কয়েকটি মানে কবরের কাপড় এবং জিনিসপত্র উদ্ধার করে। তো ঘটনার পর গ্রামের যে মানুষ আছে তারা কয়েক মাস যাবৎ একদম কি করে ওই কবরস্থান পাহারা দেয় এবং যেই মানসিক যে লোকটা থাকে রোগী তাকে বলে যে একে আর বাহিরে রাখা যাবে না। একে একটা হসপিটালে মানসিক হসপিটালে ভর্তি করে দেওয়া হবে। তো তাকে মানসিক হসপিটালে যখন ভর্তি করে দেওয়া হয় তখন ঘটে একটা চাঞ্চল্যকর তথ্য। ওইখানকার ডাক্তাররা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে আরকি এটা আবিষ্কার করে যে সে আসলে মানসিক রোগী না। সে সত্যি ভালো একজন মানুষ। সে মানসিক রোগীর কি করে অভিনয় করা শুরু করে দিয়েছে। তো এটা যখন জানতে পারে তখন তাকে পুলিশের হাতে দেওয়া হয় এবং পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার একটা সময় সেই লোকটা স্বীকার করে যে আসলে সে একজনের জন্য এই লাশগুলা চুরি করে। একজন মানে কবিরাজের জন্য। সেই কবিরাজ আসলে আসল পরিচয় সে জানে না। সে এই যে জিনিসপত্রগুলো চুরি করে তার বাড়িতে রেখে দেয় এবং একটা সময় যখন সে আসলে একদিন চুরি করতে যায়, আগের দিনের লাশটা ওখান থেকে সেই কবিরাজটা নিয়ে যায় এবং তাকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে যায়। সেই টাকা দিয়েই সে আরকি চলে। তো এটাই ছিল ঘটনা। আসলে এর পরে কি ঘটেছে সেটা আসলে আমি জানতে পারিনি। আমি এটা আমার একটা বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। তো সে আমাকে এভাবেই বলেছে এবং পরবর্তী সময় সেই লোকটাকে আসলে পুলিশ সেখানেই মানে বদ্ধ করে রাখে এবং তার যে বাড়িটা ছিল সেই বাড়িটা এলাকার লোকজন ভেঙে ফেলে। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমাদের কাছে এসেছে বাংলাদেশের বাইরের একটা এলাকা থেকে, বাইরের একটা দেশ থেকে আসছে। তো তার এই ঘটনা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। তো আলাদা হতে বাধ্য করেছে তার পরিবার থেকে তাকে। তার নাম মাসুদ রানা। তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল আর গ্রামের বাড়ি হচ্ছে ধলাপাড়া। যাই হোক, ঘটনাটা শুরু হয় 2001 সালের ফেব্রুয়ারি মাসে। তখন তার বয়স 2 বছর অথবা 3 বছর। তার বাবা ছিল একজন পুলিশ, তাই চাকরির সুবাদে তারা সপরিবারে কুমিল্লায় চলে যায়। আর কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পাশেই তারা একটা বাসা নেয়। বাসাটা ছিল দোতলা। মূলত ঘটনার শুরু ওই বাসা থেকেই। আর ওই 2 তালা বাসায় তার নিচে 2টা ফ্যামিলি থাকতো এবং তারা নিচে থাকতো এবং উপরে থাকতো একটা ফ্যামিলি এবং বাড়িওয়ালা। তো ভালোভাবেই দিন কাটছিল। এইভাবেই বাসায় 6 থেকে 7 মাস কেটে যায়। হঠাৎ তার আম্মু একদিন খেয়াল করে তাদের রুমের সামনে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা মেয়ে বসে আছে। তো ওনার আম্মু ওর নাম জানতে চায়, বলে হুরায়রা। আর কোথায় থাকে জানতে চাইলে বলে ওরা উপরের তলায় থাকে। এভাবে মেয়েটা প্রত্যেক দিন সকালবেলায় আসতো, তার সাথে খেলা করতো এবং জোহরের আজানের সময় চলে যেত। এভাবেই চলতে থাকে দিন। একদিন বাড়িওয়ালার স্ত্রী আসে তাদের রুমে বেড়াতে। তার আম্মু তার সাথে কথা বলার সময় মেয়েটার কথা জানতে চাইলে তিনি বলেন যে ওইরকম কোনো মেয়েই ওই বাসায় নেই। শুধু এই বাসায় না, আশেপাশের কোনো বাসায় এরকম নামের কোনো মেয়ে নাই। তার আম্মু কথাটা শোনার পর ঘাবড়ে যায়, কিন্তু আমলে নেয় না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তার পরদিন থেকে মেয়েটাকে আর দেখা যায় না। কিন্তু মেয়েটা যে সময় তাদের বাসায় আসতো ঠিক ওই টাইমটায় এই ভাইকে নাকি তার বাসায় খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর নাকি জোহরের আজানের সময় তাকে খুঁজে পাওয়া যেত। কখনো পাওয়া যেত রুমে, কখনো পাওয়া যেত বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায়। তিনি এতক্ষণ কোথায় ছিলেন এটার কারণ জানতে চাইলে তিনি বলতো না, আমি হুরায়রার সাথে খেলছিলাম। এভাবে ঘটনাটা প্রত্যেক দিন ঘটতে থাকে। বিষয়টা নিয়ে তার আব্বু আম্মু খুব টেনশনে পড়ে যায়। একদিন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সব ঘটনা শোনার পর বলেন ওই মেয়েটা একটা পরী অথবা জিন ছিল। আর ওর আব্বু নাকি তাকে প্রত্যেক দিন ওর সাথে নিয়ে খেলা করার জন্য নিয়ে যায় আর কি। ওই কবিরাজ হুজুর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা চেঞ্জ করেন। তার 3 থেকে 4 মাস পর তারা আবারও তাদের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে চলে আসে। তারপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তিনি আস্তে আস্তে বড় হয় এবং আর সবাই বিষয়টা ভুলে যায়। কিন্তু তার আম্মু নাকি বলতো মাঝরাতে একা একা কারোর সাথে নাকি তিনি কথা বলতো এবং বিষয়টা কেউ আমলে নিত না। ভাবতো বাচ্চা মানুষ হয়তো ঘুমের মধ্যে কথা বলে। কিন্তু মূল ঘটনাটা ঘটে তার থেকে বহু বছর পর 2015 সালে। উনি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। একদিন বিকালবেলায় তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। কথা বলার মাঝে এক বন্ধু বলল, চলো আমরা ঘুরতে যাব।
তো তিনি জানতে চান কোথায় যাব। ও বলে যে কক্সবাজার। তো তারা সেই কাজ পরদিন বাড়ি থেকে পারমিশন নিয়ে অনলাইনে কক্স টুডে হোটেলের একটা রুম 3টা রুম বুক করে এবং শুক্রবার যথারীতি তিনি কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে তারা রাত 11 থেকে 11:40 বেজে যায় এবং হোটেলে প্রবেশ করে যাবতীয় কাজ শেষ করে এন্ট্রি ফর্ম পূরণ করে সেই অফিস থেকে বের হতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে তাকে বলে, স্যার আপনারা তো 3টা রুম বুক দিয়েছিলেন তাই না? তো তিনি বলেন, হ্যাঁ, কিন্তু কেন? তখন উনি মুচকি এসে বললেন, স্যার আপনারা তো সিঙ্গেল রুম বুক করেছেন, ওখানে তো কাপল থাকার কোনো সিস্টেম নাই। উনি কিছুটা অবাক হয়ে বললেন, কাপল মানে? আমরা তো 3জনই সিঙ্গেল, আপনি কাপল কোথায় পেলেন? তারপর তিনি ভালোভাবে লক্ষ্য করেন যে ওনার মুখের মধ্যে একটা ভয়ের ছাপ পড়েছে। মনে হয় উনি কোনো কিছু দেখে খুব ভয় পাচ্ছেন। তারপর ওই মাসুদ ভাই বললেন যে উনি লোকটা বললেন যে সরি, আমি হয়তো ভুল দেখেছি, আপনারা যেতে পারেন, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন প্লিজ। আর কিছু না চিন্তা করে যে যার রুমের সাথে তারা চলে যায়। তো রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল, এর মাঝে হঠাৎ দরজা নক করার শব্দ পায়। দরজা খুলে দেখে হোটেল বয়। তো মাসুদ ভাই বলে, কি চাই? সেটা বলে, স্যার আপনারা কি খাবেন? তিনি বলেন, যাও 340 আর 41 নম্বর রুমে আমার 2টা ফ্রেন্ড আছে, ওরা যা খাবে আমাদের জন্য তাই নিয়ে আসো। সেটা বললো, স্যার ওনারা তো বিরিয়ানি খাবে। তো মাসুদ ভাই বললো যে আমার জন্য নিয়ে আসো। কিন্তু মাসুদ ভাই একটা জিনিস খেয়াল করলো যে ছেলেটা যে কথা বলতেছে তার সাথে, কিন্তু অবাক দৃশ্যে তাকিয়ে আছে তার বিছানার দিকে। তখন হঠাৎ করে ছেলেটা বলে উঠলো, স্যার বিছানা তো সিঙ্গেল, আপনাদের থাকতে কোনো সমস্যা হবে না? তখন তিনি বললেন, থাকতে সমস্যা হবে মানে কি বলতেছো তুমি? ছেলেটা মুচকে এসে বলে, স্যার আপনারা ঘুরতে এসে কি ফ্লোরে ঘুমাবেন নাকি? ছেলেটার কথা শোনার পর তিনি খুব অবাক হয়ে যায়, এ কি পাগলের মতো বলছে? তারপর ছেলেটা চলে যায়। কিছুক্ষণ পর খাবার আসে, খাবার খেয়ে তারা শুয়ে পড়ে এবং সারাদিন জার্নি যেহেতু করেছে শরীরটা বেশ খারাপ লাগছিল এবং কখন যে তারা ঘুমিয়ে পড়ে তারা ঠিক টের পায়নি। তার কিছুক্ষণ পর হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাথায় কারো আলতো হাতের স্পর্শে। চোখ খুলতে দেখে মাথার কাছে একটা মেয়ে বসা, তার পরনে ছিল একটা লাল শাড়ি আর চেহারাটা ছিল মায়াবী হাসিতে ভরা। তিনি কিছুটা ভয় পেয়ে বলে যায়, আপনি এখানে কি করেন? এখানে আসলেন কি করে? দরজা তো লক করা ছিল। তখন মেয়েটা বলে, আমার নাম হুরায়রা। আমাকে তুমি চিনতে পারোনি? নামটা শোনার পর কেমন জানি খুব পরিচিত লাগছিল, মনে হচ্ছিল নামটা তার খুব চেনা। মেয়েটা আরো বলে, তুমি আর আমি একসাথে কত সময় কাটিয়েছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তারপর তার কিছুই মনে নেই। যখন তার ঘুম ভাঙে তখন তিনি সুইমিং পুলের পাশে নিজেকে একটা চেয়ারে বসা অবস্থা আবিষ্কার করে। শরীরটা বেশ ভারী লাগছিল। হোটেলে ঢোকার সময় দারোয়ান তাকে দেখে বলে, স্যার আপনি আর ভাবি সেই যে রাত্রিবেলা রুম থেকে বের হলেন আর রুমে ঢুকলেনই না, বাইরে সময় কাটিয়েছেন নাকি? তুই ছোট মানুষ, তুমি বুঝতেছে না কি বলবে। তিনি কোনো জবাব না দিয়ে রুমে চলে যায়। সব ঘটনা তিনি বন্ধুদেরকে খুলে বলে। ওরা তার কথায় হেসে উড়িয়ে দেয়, বলে, ধুর বাদ দে, তোর মনের ভুল, মজা করতে আসছিস, মজা করে আজ এরা চিন্তা বাদ দে। আর তিনি রাতের কথা ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে। আর তখনই তিনি তার আম্মুকে ফোন দিয়ে সব ঘটনা বলে। তার আম্মু শোনার পর বলে, তুই তাড়াতাড়ি বাসায় এসে পড়। তারপর থেকে প্রত্যেক দিন মেয়েটা তার কাছে আসতো, কথা বলতো, সব সময় দেখতো। তার 1 সপ্তাহ পর তিনি বাড়িতে ব্যাক করে, আর এই 1 সপ্তাহ মা সবকিছু ভুলে যায়। একদিন রাতে তার মা তাকে ডেকে বলে, কি রে তুই কার সাথে কথা বলিস? তিনি বললেন, কই কার সাথে না, তোমা ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। তোমা তার মামাতো বোনের নাম। তাই মা আর কিছু বলল না, তিনিও মাকে কিছু জানায়নি। এভাবে কেটে যায় 6 মাস। ভালোই কাটছিল সবকিছু, কিন্তু দিনে দিনে তার শরীরের অবনতি ঘটতে থাকে। এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। অনেক ডাক্তারের কাছে ঘুরেও কোনো কাজ হচ্ছিল না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার মা ভীষণ কান্না করছে। কারণ জানতে চাইলে বলে, তুই নষ্ট হয়ে গেছিস, তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কথাটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ও পরে তিনি জানতে পারে সেদিন রাতে নাকি তিনি কথা বলছিল হুরায়ের সাথে, তার মা নাকি শুনতে পারে সব কথা এবং উপর থেকে যে আপনার ভেন্টিলেশনের জন্য যে খালি জায়গাটা উকি মারা যায়, সেখান থেকে তিনি দেখতে পায় যে তার ছেলের সাথে হুরায়েরা রুমের মধ্যে আছে। তো তখন তিনি বলেছিল, তোকে না বলেছি ওর সাথে কথা বলতে মানা করেছি তোকে। তারপর তিনি চলে যায় সেখান থেকে এবং পরবর্তী সময় পরের দিন তিনি বাজারে যায়। বাসায় আসার পর দেখে তার মা নতুন একটা বালিশ দিয়ে তাকে বলে, আচ্ছা রাতে এটাতে ঘুমাবি। যথারীতি তিনিও শুয়ে পড়ে। ঠিক মাঝরাতে কারো প্রচন্ড চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তাকে দেখে তিনি হুরায়রা তার বিছানার পাশে দাঁড়িয়ে কান্না করছে আর তাকে ডাকছে। বলছে, কি হয়েছে? বলে যে, আমি তো এখানে এসেছি, কিন্তু এটা কি? তো তিনি জানতে চাইলেন, কেন, কি হয়েছে এর মধ্যে? হুরায়রা বলে, তাবিজ।
তো তিনি খুলে দেখতে পায় হ্যাঁ আসলেই তিনি বুঝতে পারে যে এটা তার মার কাজ। আর তিনি হঠাৎ করে হুরায়রার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন সে বালিশটা ফেলে দেয়। তখন থেকেই যেন তার জীবনে নেমে আসে অভিশাপ। হুরায়রা চলে যায়। পরের দিন রাতের ঘটনা, তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ স্বপ্নে দেখে তার কাছে কিছু মহিলা দাঁড়িয়ে আছে। তারপর তারা তাকে পালকির মতো কিছুতে বসায়, আর পালকি থেকে বের হয়ে তিনি দেখেন তিনি অন্য জগতে বসে আছে। তিনি খুব অবাক হয়ে যায় এবং হুরায়রাকে দেখতে পায় কনে সেজে বসে আছে। তারপর আর তার কিছু মনে নেই। ঘুম থেকে উঠে দেখে তার হাতে মেহেদি লাগানো, গলায় একটা লকেট, আর পায়ে তার আঙ্গুলে একটা আংটি। সেগুলো স্বর্ণ ছিল না কি ছিল এখনো পর্যন্ত তিনি বুঝতে পারেননি। তার মাকে তিনি সব বলে এবং পরে তিনি সেই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের সব শুনে বলে যা ঘটার ঘটে গেছে, এখন আর কোনো লাভ নেই। হুজুর একটা তাবিজ দেয় এবং সেটা সব সময় সাথে রাখতে বলে, এবং সকাল বিকাল সেই তাবিজ মাঝে মধ্যে পাওয়া যেত না। পরের দিন রাতে হুরায়রা আসে আর বলে তাবিজ করে কোনো লাভ নেই, কোনো শক্তি তোর থেকে আমাকে আলাদা করতে পারবে না। পরদিন হুজুর আসে, তার আম্মুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করিয়ে দিতে পারেন। যদি কাজটা হয়, তার কথা মতো তার বিয়ে ঠিক হয় সেই মামাতো বোন তমার সাথে। বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার। সবকিছু ঠিকভাবে চলছিল, তার মাঝে বুধবার রাতে হুরায়রা এসে তাকে বলে দিয়ে যায় ভালো করে বিয়ে করছিস, ভালো কথা, একা থাকতে পারবি না, এই বলে তিনি চলে যায়। কিন্তু সময়টা হলো শুক্রবার। তার মামা 5:43 দিকে তাকে ফোন দিয়ে বলে খুব বেশি দিন আগের কথা না, শুধু কান্নার শব্দ পাই পাশ থেকে। কারণ জানার জন্য পরে জানা যায় যে তোমাকে পাচ্ছিল না, পরে তোমার মরদেহ পাওয়া যায় বাড়ির পেছনের বাগানে। কিভাবে মারা হয়েছিল সেটা বলছি না, সেটা বলা সম্ভব না। তবে এতটুকু বলছি যে দেখার মতো, মানে চেনার মতো অবস্থা ছিল না ডেড বডি। তখন তিনি বুঝে গেছেন এটা হুরায়রার কাজ, এবং তখন বাড়িতে সবার খুব অবস্থা খারাপ হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। কিছুদিন পর হুরায়রা আবার আসে এবং বলছিল ভালো হবে না, তুই যাই করিস না কেন আমাকে ছাড়া তুই থাকতে পারবি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এভাবেই কেটে যায় 3 মাস এবং হুরায়রা আর আসে না। তিনি একজনের কাছে সমাধান জানতে চাইলে তিনি বলেন তুমি তাড়াতাড়ি দূরে চলে যাও, পারলে অনেক দূরে। তার 5 মাস পর তিনি সৌদি চলে আসে এবং বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছে। এখন সমস্যা হচ্ছে না, এবং গত 6 মাস আগে তিনি বিয়ে করেছেন একটি ভারতের একজন মেয়ের সাথে, যে ওখানে জব করত, এবং ওখানেই আছেন এবং কোনো প্রবলেম হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আল্লাহর রহমতে ভালো আছেন। এবং তিনি এই ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে। আশা করছি আপনাদের কাছে তার ঘটনাটাই ভালো লেগেছে। এবং আসলে সত্যি কথা বলতে এরকম ঘটনা আগে কয়েকবার আমি শুনেছি দেখে আমি এটা শেয়ার করলাম। আজ থেকে ঠিক 9 বছর আগের ঘটনা। তখন আমার খালারা থাকতেন জিগাতলায়। খালার 2 ছেলে মেয়ে, বড় ছেলে বাপ্পি, ও থাকে আমেরিকায় পড়াশোনা করে, আর ছোট মেয়েটা ছোট, ও খালাখালুর সাথে ঢাকায় থাকে। বাবু ভাই, আজকে থেকে 10 বছর আগে যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন যেভাবে যোগাযোগ করি, তখন কিন্তু ফেসবুক ঠিকই ছিল, কিন্তু এত ইজি ছিল না যোগাযোগ করাটা। তো আমার খালাতো ভাই বাপ্পি ওখান থেকে প্রায় খালাকে ফোন দিয়ে কথা বলতো। হঠাৎ করে একদিন খালা স্বপ্নে দেখছেন যে রাতের বেলা বাপ্পি খালার রুমের যে বারান্দা দিয়ে অন্ধকার ঘরে আসে এবং এসে খালাকে ডাকতে থাকে। তো খালা তখন বাপ্পিকে বলে যে তুই কিভাবে আসলি বাবা, তোর কি হয়েছে? তখন বাপ্পি খালাকে বলে যে মা, আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে তুমি একটু ধরো। এটা বলে তা খালা যখন উঠে ওকে ধরতে যায়, তখন নাকি বাপ্পি জানালা দিয়ে আবার চলে যায়, যে বাইরের দিকে চলে যায়, অদৃশ্য হয়ে যায়। এবং আমি এটাকে স্বপ্ন বলছি ঠিকই, কিন্তু আমার খালা ক্লেম করে, আজ পর্যন্ত আমার খালা ক্লেম করে যে খালা নাকি স্বপ্নে দেখে নাই, এটা নাকি বাস্তব ছিল, এবং খালা ঘুমাচ্ছিল না, এটা খালার সাথে হয়েছে। এই গেল প্রথম রাত। পরদিন খালা সারাদিন খুব অস্থির থাকলো, বাপ্পিকে আমেরিকায় কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই বাপ্পিকে কন্ট্যাক্ট করা গেল না। ও কোনোভাবেই কারো ফোন রিসিভ করছে না, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল ওর ফোন সুইচড অফ। এবার দ্বিতীয় রাতে খালাকে মেডিসিন খাইয়ে, রিল্যাক্সিন খাইয়ে ঘুমাতে যেন পারে, প্রেশার যেন নর্মাল থাকে, এই জন্য খালাকে শোয়াই দেওয়া হলো। কিন্তু মাঝরাতে ঠিক ফজরের সময় খালা খালুকে ডেকে তোলে, খুব অস্থিরভাবে ডেকে তোলে। এবং খালার ভাষ্যমতে খালা ঘুমায় নাই, খালার ঘুম আসছিল না। 2টা-2:30টার দিকে নাকি খালার ঘুম ভেঙে যায়, এবং যে শব্দে ঘুম ভেঙে যায় সেটা হচ্ছে ওই বারান্দার দরজা দিয়ে কেউ একজন ঘরে ঢোকে। তো খালা ওই আবছা আলোতে ঘরের উঠে বসে দেখে যে বাপ্পি আবার এসে।
তখন খালা নাকি হাউমাউ করে বাপ্পিকে বলে যে, "বাবা তুই কোথায় আছিস? তোকে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। তোকে তো আমরা অনেক খুঁজছি। তুই কোথায়? ফোন ধরিস না কেন?" তো খালার ভাষ্য মতে বাপ্পিকে নাকি দেখে অসম্ভব অসুস্থ এবং একদম ফ্যাকাশে ওই আবছা আলোতে নাকি বোঝা যাচ্ছিল যে ঘরের লাইট বন্ধ কিন্তু রাতেরও কিন্তু একটা আলো থাকে বাবু ভাই। ওই আলোতে বারান্দা দিয়ে আসা আলোতে নাকি বোঝা যাচ্ছিল যে বাপ্পি অসম্ভব ফ্যাকাশে একদম সাদাটে হয়ে আছে। তো খালা তখন বাপ্পিকে বলে, জিজ্ঞেস করে যে, "বাবা তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? তোর কি শরীর খারাপ? তোকে তো আমরা 2 দিন ধরে অনেক খুঁজছি, তোকে পাচ্ছি না। তুই কারো ফোন ধরিস না কেন?" বাপ্পি নাকি তখন খুব কাঁদো কাঁদো স্বরে এবং কাঁদতে কাঁদতে খালাকে দূর থেকেই বলে যে, "মা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে তুমি ধরো।" তো খালা তখন বলে যে, "এটা কেমন কথা বাবা? তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, মানে তুই কোথায় যাবি ছেড়ে?" তখন বাপ্পি খালাকে বলে যে, "মা আ আমার তো ডাক এসে গেছে, আমাকে যেতে হবে এখন।" তো ডাক এসে গেছে তো আমাকে যেতে হবে এখন, এটা যখন বলে তখন নাকি খালা খুব হাউমাউ করে কেঁদে ওঠে বাপ্পিকে বলে যে, "না বাবা এগুলো বলিস না, তোর কিসের ডাক আসছে? তোর কোনো ডাক আসে নাই।" এটা বলে খালা বারান্দার দিকে এগিয়ে যায় বাপ্পিকে ধরার জন্য। বাট খালা বারান্দার দিকে যত এগিয়ে যায় বাপ্পি নাকি তত দূরে সরে যেতে থাকে এবং একটা সময় হাওয়ায় মিলে যায়। ঠিক সেই মুহূর্তেই খালা এসে খালুকে আ হুলস্থুল করে ঘুম থেকে উঠে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন খালু বলে যে, "কি ব্যাপার? তুমি ঘুমের থেকে উঠছো কেন? কি হয়েছে তোমার?" এরকম তখন খালা বলে কাহিনীটা যে এরকম, এরকম বাপ্পি আসছিল। তো খালাকে অনেক কষ্টে শান্ত করা যায় কিন্তু পুরাপুরি আসলেই শান্ত করা যায় না। এই রাতটা পার হয়ে যখন আবার সকাল শুরু হয়, সকাল থেকে আবার বাপ্পিকে আ ফোনে ট্রাই করা শুরু হয়। ইন দ্য মিন টাইম আমরা আত্মীয়স্বজন যারা আছি আমরা সবাই ওই বাসায় অলরেডি চলে গেছি। ওই বাসায়ই আমরা আছি। খালার প্রেশার অনেক হাই। কোনোভাবেই খালাকে শান্ত করা যাচ্ছে না। তো ওই সময় হঠাৎ করে আমেরিকা থেকে একটা ফোন আসে। ফোন আসে বাপ্পির একটা বন্ধু ফোন করে জানায় যে ওরা ৪-৫ জন বন্ধু মিলে যেই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকতো, ২ দিন আগে নাকি হঠাৎ বাপ্পি ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় একটা বন্ধু ছিল, বন্ধুকে বলে যায় যে, "আই এম নট ফিলিং ওয়েল, আমার একটু খারাপ লাগছে। তো পাশেই একটা হসপিটাল ছিল, আমি একটু চেক আপ করে আসি বা একটু ডক্টর দেখিয়ে আসি।" বন্ধুরা তখন নিজের থেকে বলে যে, "আমি কি আসবো?" বাপ্পি বলে, "আসার দরকার নাই।" তো এটা বলে বাপ্পি চলে যায়। তো এরপরে নাকি হসপিটালে বাপ্পি গিয়ে ডক্টর দেখিয়ে দেখাচ্ছে বা ডক্টর যে ইনভেস্টিগেশন করছে কি হয়েছে, ওর কেন জ্বর এসছে বা কেন শরীর এত খারাপ লাগছে, এই যে পুরো প্রসেসটার মধ্যে উইদিন দ্য নেক্সট ফিউ আওয়ার্স বাপ্পি মারা যায় হাসপাতালে। কি হয়েছে কিভাবে হয়েছে কোনো কিছু আইডেন্টিফাই তখনও করা যায় নাই। বাট ডক্টররা যেটুকু বলেছে সেটা হচ্ছে কোনো একটা খুব রেয়ার ভাইরাস ওকে অ্যাটাক করেছিল, যেটা কারণে ও আর সার্ভাইভ করতে পারেনি। অ্যাটাক হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ও এক্সপায়ার করে। তো বাপ্পির বন্ধুরা বাপ্পি যখন কয়েক ঘন্টা পরেও আর ফেরত আসলো না, তখন ওর রুমে গিয়ে দেখে যে ওর মোবাইল, ওর ওয়ালেট, ওর আইডি কার্ড-টার্ড সবই নাকি ও রেখে গেছে। তো এটা নিয়ে ওরা একটু সারপ্রাইজড হয় যে কি ব্যাপার? মানে এগুলা রেখে তো বাপ্পির মুভ করার কথা না। এটলিস্ট এগুলা ক্যারি তো করবে ও। তো সেদিন যখন দেখে সারারাত ওরা আসে নাই ফার্স্ট ডেতে, তার পরের দিন ওরা যখন খোঁজা শুরু করে কোথাও খুঁজে পাচ্ছে না। তারও পরের দিন যখন খোঁজা শুরু করে কোথাও পাচ্ছে না এবং তখন আল্টিমেটলি গিয়ে ওরা জানতে পারে যে খোঁজা শুরু করার পরে যে হি ইজ নো মোর। এটা শোনার পরে ফ্যামিলিতে যখন খবরটা আসে সবাই তো অসম্ভব কান্নায় ভেঙে পড়ে। কারণ বাপ্পির বয়স তখন কত? 23 বা 24 বছর বয়সী একটা ছেলে যদি একটা ফ্যামিলির এভাবে মারা যায়, হঠাৎ করে কথা নাই বার্তা নাই, বাবু ভাই তুমি তো বোঝো তাহলে পুরো ফ্যামিলির উপর কি ওরকম মাথায় আকাশ ভেঙে পড়ে। তো এই অবস্থায় বাপ্পির যে ছোট বোনটা ছিল সবাই হাউমাউ করে কান্নাকাটি করছে, খুব ভেঙে পড়েছে। কিন্তু ওর ছোট বোনটা ছোটবেলা থেকেই মেয়েটা খুব বাস্তববাদী। মানে ও কাঁদছে ঠিক আছে, বাট একেবারে আমাদের নিজেদের যদি খুব কাছের পরিবারের কেউ মারা যায় আমরা যেমন বেহুশের মতন কান্নাকাটি করি বা হাউমাউ করে কাঁদতে থাকি, ও অ্যাকচুয়ালি ওরকম না। ওরও মন খারাপ, কাঁদছে, বাট শি ইজ নর্মাল। সে উল্টা সবাইকে সান্ত্বনা দিচ্ছে, ও একেবারেই ভেঙে পড়ছে না। যাই হোক, এই ঘটনার পরে সেদিন রাতের বেলায় হচ্ছে গিয়ে খবর আসে যে বাপ্পির লাশ 5 দিন লাগবে ঢাকায় এসে পৌঁছাতে। তো 5 দিন পরে বাপ্পির লাশটা এয়ারপোর্টে আসে। ওখানে কিছু ফর্মালিটিস আছে, এগুলো তুমি ভালো বলতে পারবে যে লাশ এভাবে আমেরিকা থেকে বাংলাদেশে রিলিজ করে আনতে অনেক ফর্মালিটিস আছে। 5 দিন পরে যখন বাপ্পির বডিটা আসার পরেই এয়ারপোর্ট থেকে ডিরেক্ট বডিটা নিয়ে ওদের গ্রামের বাড়ি চাঁদপুরের দিকে ওরা রওনা হয়। তো
চাঁদপুরে রওনা হওয়ার পরে গাড়িতে করে যেতে যেতে আলটিমেটলি যখন ওরা চাঁদপুরে পৌঁছে তখন হচ্ছে 3টা 3:30 হবে। তো ডিসিশন নেওয়া হয় যে বাদ আসর ওকে দাফন করা হবে, বাদ আসর জানাজা হবে এবং তারপর ওকে দাফন করা হবে। আমি ঠিক ভুল বলছি মনে হয়, বাদ আসর বা বাদ মাগরিব, সরি আমি ভুল বলছি, বাদ মাগরিব ওর জানাজা হবে, তারপর ওকে বাড়ির পাশে ওদের পারিবারিক যে কবরস্থান সেখানে দাফন করা হবে। তো ইন দ্য মিন টাইম ওকে যে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী যে ফর্মালিটিস ওগুলো সব শেষ করে ওকে গ্রামের বাড়িতে উঠানের এক সাইডে কয়েকটা বড় গাছ আছে, গাছের নিচে ওর লাশটা খাটিয়াটা রেখে দেওয়া হয়। তো এখন খাটিয়াটা রেখে দেওয়া হয়, যারা দেখার যেটা হয় আর কি, সবাই এসে একবার করে দেখে যাচ্ছে, হুজুর মুখটা খুলে হয়তো কেউ দেখাচ্ছে, তারপর আবার চলে যাচ্ছে এরকম। তো ঠিক মাগরিবের আজানের মুখে মুখে যখন অলরেডি ছেলেরা সবাই মাগরিব করবে, তারপর জানাজা পড়বে, এটার প্রিপারেশনে ব্যস্ত, তখন খালা হঠাৎ করে খুব যে মানে আকুতি মিনতি করতে থাকে যে আমি ছেলেটাকে একবার দেখবো। তো খালা তো বোন যে বললাম, ওর ছোট বোনটা, শি ওয়াজ এ টিনেজার ব্যাক দেন। ওরা দুইজন কি করে, লাশের যে খাটিয়াটা ওটার কাছে যায় এবং আশেপাশে তখন আর কেউ ছিল না, একটা গাছের নিচে ওর খাটিয়াটা রাখা, ধারে কাছে কেউ নেই, একেবারে সন্ধ্যা হচ্ছে এমন একটা অবস্থা, মাত্র মাগরিবের আজান দিবে, নিস্তব্ধ চারদিক। এই অবস্থায় খালা গিয়ে ওর খাটিয়ার মাথার পাশে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাবা আর 2 রাত তো আমার কাছে আসলি, আমি তো তোকে ধরতে পারলাম না, একটাবার চোখ খুলে আমার দিকে তাকা, তোকে আমি মন ভরে দেখি, এভাবে বলতে থাকে, মায়ের আকুতি করতে থাকে। তো খালার পাশে খালাকে ধরে থাকে হচ্ছে গিয়ে ওই মেয়েটা, বোনটা। শি ওয়াজ নট ক্রাইং, শি ওয়াজ নর্মাল। এই অবস্থায় হঠাৎ করে কিছুক্ষণ পরে খালা একটা চিৎকার দিয়ে উঠে যে আমার ছেলে তাকাইছে, আমার ছেলে চোখ মেলে তাকাইছে, আমার ছেলে জীবিত আছে, তোমরা দেখো। এবং খালার কথা ডেফিনেটলি সে এত ইমোশনাল হয়ে একেবারে বেহুশ হয়ে আছে অলরেডি 1 সপ্তাহ ধরে, তার কথা কেউ অত করছে না, আমলে নিচ্ছে না, সবাই মনে করছে খালা এটা হ্যালুসিনেট করছে বা তার কাছে মনে হচ্ছে। তো সবাই যখন কেউ পাত্তা দিচ্ছে না, তখন মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে যে আম্মু কিন্তু ভুল কথা বলছেন, আমি নিজেও দেখেছি ভাইয়া কিন্তু চোখ মেলে তাকিয়েছে। 3-4 সেকেন্ডের জন্য ভাইয়া চোখ মেলে আম্মুর দিকে তাকিয়েছিল, তারপর ভাইয়া আবার চোখ বন্ধ করে ফেলে। ও যখন বলে তখন সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসে, সবাই তখন একটু সিরিয়াসলি নেয়, বিকজ ও এত প্র্যাকটিক্যাল একটা মেয়ে, ও এত শক্ত একটা মেয়ে, ও উল্টাপাল্টা কথা বলার মেয়ে না, উল্টাপাল্টা কথা বিলিভ করার মেয়েও না। ওদের ভাষ্য মতে খালা যখন এরকম বলছিল তখন ও আর আমার খালাতো বোনটা আর ওর মা দুইজনই ওর মুখের দিকে, বাপির মুখের দিকে তাকিয়েছিল। তো হঠাৎ করে নাকি বাপ্পি চোখটা খুলে খালার দিকে তাকায়, খালার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে আবার চোখটা বন্ধ করে ফেলে, আর কোনো মুভমেন্ট নেই, কোনো কিছু নেই। এটা হচ্ছে ওদের ভাষ্য। এরপরে ওখানে যে হুজুর থাকেন, যিনি জানাজাটা পড়িয়েছেন, হুজুরকে ডেকে বলা হয়। তো হুজুর এটা শুনে হুজুর অনেকক্ষণ গম্ভীর হয়ে হুজুর বলে কি যে লাশটা তাড়াতাড়ি দাফন করে ফেলতে হবে। হুজুর আর কোনো কিছুই বলেন নাই, উনি শুধু একটা কথাই বলেন যে লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে, এবং আর কাউকে লাশের কাছে ভাবে যেতে মানা করেন দাফন না হওয়া পর্যন্ত। এরপরে বাপ্পিকে দাফন করে আমরা মাগরিবের পরে, সেদিন মাগরিবের পরে আর কি একটু রাত করেই আমরা রওনা দিই। ঢাকায় এসে পৌঁছাতে 1-2টা বাজে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো ছিল সব থেকে ভয়ানক, বাছাই করা সেরা কিছু ঘটনা, যে ঘটনাগুলো শুধুমাত্র আপনাদের জন্য রেডি করা হয়েছে। তো দর্শক, এই ঘটনাগুলো শোনার পর আপনাদের আসলে কেমন লাগলো? আর যে আফনান ভাই, আর যে শাফিন ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই সহ অন্যান্যদের অনেকগুলো ঘটনাই কিন্তু আজকের এই এপিসোডটির মাধ্যমে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। তো এই ঘটনাগুলোর মধ্য থেকে কার ঘটনাটি আপনার কাছে সব থেকে ভয়ানক লেগেছে, সব থেকে বেশি ভয়ের ছিল? আমি নিজেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, সেই ঘটনা কি কোথায় আছে, কত মিনিটে আছে, কত সেকেন্ডে আছে, কোথায় আছে, সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। তাহলে আপনার কমেন্টটি দেখে হয়তো অন্যরাও এই ঘটনাটি বেশি করে শুনতে পারে। তো প্রিয় লিসেনার্স, অবশ্যই আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিওগুলো দৈনন্দিন দেখে থাকেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদের কাছে আমি উদারত আহ্বান জানাবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে
আমরা যে প্রতি রাত্র 10টার সময় এরকম ভিডিওগুলো আপলোড করি, সেই ভিডিওগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছতে পারবে এবং আপনি খুব সহজেই আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়েই তৈরি করা হয়। আর দর্শক, আপনারা যদি একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান, শুধুমাত্র বাছাই করা সেরা ঘটনা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা এপিসোড অনেক বেশি স্পেশাল। তাই আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। দর্শক, ভিডিওটি শেষ করবো এখনই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর ইতিমধ্যেই যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আপনাকে ভালোবাসা এবং মোবারকবাদ। তো প্রিয় লিসেনার্স, আজকে শেষ করবো এখানেই। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ভূতের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমার নিজের জন্য দোয়া চেয়ে শেষ করবো আজকের এপিসোড। তবে আবারও দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।